তাহলে আমরা ট্রানজিটে যে জুপিটারের ট্রানজিটটা আমরা দেখছিলাম, আমরা বলেছিলাম বারবার সেটি হলো যে ট্রানজিটের ক্ষেত্রে আমরা স্লো মুভিং প্ল্যানেট যেগুলো রয়েছে, যেমন সেটার্ন, জুপিটার, রাহু এন্ড কেতু, এই চারটা গ্রহের ট্রানজিটটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি দেখা হয়। বাকিগুলো একটু কম গুরুত্বপূর্ণ, সেগুলো একটু কম দেখা হয়। প্রত্যেকটা মানে গ্রহের গোচর দেখতে গেলে আপনার 9টা গ্রহ, তো 9টা গ্রহের গোচর দেখতে গেলে আপনার যেমন প্রচুর সময় লাগবে, চুলচেরা বিশ্লেষণ করতে হবে। তো আপনার ক্লায়েন্ট যদি জানতে চান যে না আমাকে ডিটেলস বলতে হবে, হ্যাঁ, আপনাকে হয়তোবা সেই ফিটাও একটু বেশি দিল, কনসালটেশন ফি, তো সেক্ষেত্রে আপনি অন্যান্য গ্রহের ট্রানজিটটাও দেখতে পারেন। তো এই ক্ষেত্রে অবশ্যই প্রথমে আমরা প্রথম 4টা প্ল্যানেটের গোচরটা আমরা আগে দেখব, এবং এরপরে আমরা আস্তে আস্তে রবি, মঙ্গল, ভেনাস এদের গোচরগুলো দেখব। সব শেষে আমরা মুন বা চন্দ্রের গোচরটা একটু দেখব। চন্দ্রের গোচরটা আসলে খুব কম, তো আমরা মানে বলা যায় সোয়া 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়। তবে সেটা কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মুহূর্তের ক্ষেত্রে একদম সংক্ষিপ্ত সময়ের জন্য। এখন যাই হোক, তো আমরা জুপিটারের বা বৃহস্পতির গোচরটা আমরা আলোচনা করেছিলাম। তো তার আজকে একটু ডিটেলস হয়তো পড়বো, এবং সেই সাথে আমরা একটা জন্মছক ধরেই আমরা একটু প্র্যাকটিস করব। তো জন্মছক প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে মোটামুটি আরেকটা ইয়েতে পেজে নিয়ে যাচ্ছি। সেখানে একটা লগ্ন কুণ্ডলী দেওয়া আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন এই লগ্ন কুণ্ডলীটা? আমাকে একটু জানাবেন, কেউ রেসপন্স করুন। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই লগ্ন কুণ্ডলী দেখা যাচ্ছে, তাহলে আমাদের এবার বিচার করতে সুবিধা হবে। তাহলে আমরা বলেছিলাম কি, যে গোচরের জুপিটার ফার্স্ট মানে ফার্স্ট হাউস, অর্থাৎ প্রথম ঘরে, মানে যে ঘরে থাকুক না কেন ওটা হচ্ছে ফার্স্ট হাউস। তার দ্বিতীয় ঘরটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, এরপরে আমরা সপ্তম, এরপরে আমরা পঞ্চম এবং নবম, এই 5টা ঘরকে আমরা গুরুত্ব দেব সর্বাধিক। তো এখন আমরা জুপিটার বর্তমানে কিছুদিন আগেই, সেই মেবি এই যে অক্টোবরের 18 কি 20-র মধ্যে এরকম হবে, উনি ক্ষেত্র পরিবর্তন করেছে, অর্থাৎ রাশি পরিবর্তন করেছে। সে রাশি পরিবর্তন করে বৃহস্পতি আগে ছিল কোথায়, এই যে মিথুন রাশিতে, সেই বৃহস্পতি এখন ক্ষেত্র পরিবর্তন করে চলে এসেছে কর্কটে। তার মানে আমরা এই কর্কটে বৃহস্পতিটাকে লিখে নেব। এটা হচ্ছে আমাদের গোচরের বৃহস্পতি, যেটাকে আমি ব্র্যাকেটে রেখেছি। এখানে আসার পরে উনি আবার এই গুরু একটু বক্রি হয়ে গেছে, রেট্রোগেট হয়ে গেছে, এবং এই রেট্রোগেশনটা 2026-এর মেবি মার্চ পর্যন্ত থাকবে। রেট্রোগেশন এখানে নিয়ম দুটা, সেটা হলো প্রথমে রেট্রোগেশনের জন্য যাত্রা শুরু হয়, অর্থাৎ এইদিকে আবার যায়, তার গতিটা উল্টে এদিকে যায়। এখানে গিয়ে সে কিছুকাল স্থায়ী হয়, আবার মানে যেটাকে বলা হয় আমরা রেট্রো হয়ে যায় আর কি। রেট্রো হয়ে গিয়ে কিছুকাল স্তম্ভন হয়। স্তম্ভন বলতে কি, আমরা জানি যে স্থির হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়। সেখান থেকে আবার পুনরায় মানে রিডাইরেক্ট হয়ে যায়, অর্থাৎ পুনরায় আবার এদিকে গতি নেয়। তো সেই গতি নিতে নিতে একটা টাইম চলে যায় অলরেডি, সেটা 2 মাস হতে পারে, 3 মাস, হ্যাঁ, এক এক সময় এক এক রকম এটা ইয়ে থাকে, স্থায়িত্বটা থাকে। ওই রেট্রোগেশন বা স্তম্ভন প্রক্রিয়াটা, বা যখন এটা স্ট্যাগনেন্ট হয়, স্থির হয়, সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি একটা গ্রহ যখন স্থির হয় কিংবা যখন সে রেট্রোতে চলে যায়, বক্রী হয়, তখন সেই গ্রহটা প্রকৃতির সম্পূর্ণ অপোজিট ডিরেকশনে যাত্রা শুরু করে। মানে সেই একদম স্রোতের বিপরীত যাকে বলা হয়। ঠিক আছে? তো এখানে আমরা জানি যে প্রত্যেকটা গ্রহ মেষ থেকে ধীরে ধীরে মিনের দিকে যায়, বাট বক্রী হলে তার উল্টো। সে উল্টো মানে পাওয়ারফুল। তো স্তম্ভন যখন থাকে ওই সময়টাতে আসলে জন্মছকে যে ঘটনাটা ঘটেনি, সেটা ঘটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায়। যেমন কথার কথা, মিথুনে যখন বৃহস্পতি ছিল, তো সেই বৃহস্পতি যতটা তাকে ফল দেওয়ার কথা, সেই ফলটা তো দিলে দিবেই। কিছু কিছু ফল হয়তোবা সেই রেখে দেয় গুরুত্বপূর্ণ, যেটা বক্রীর ফলে ওই সময়টাতে দেয়।
ঠিক আছে, এটা মাঝে মাঝে করতে দেখা যায়। তবে অবশ্যই আমরা ম্যাক্সিমাম সময় সে যখন ডিরেক্ট অবস্থানে থাকবে তখনই সে সবচেয়ে সর্বাধিক ফল দেবে। এটাও আমাদের বিবেচনা করতে হবে। তো আমরা আজকে এখন যে ছকটা আমরা মানে ওপেন করলাম, সেই ছকের আলোকে আমরা বৃহস্পতিটাকে কর্কটে ধরেই আমরা জাজ করব। কর্কটে ধরার পরে কি কি রেজাল্ট এই জাতকের জীবনে ঘটতে পারে, সেটি আমরা দেখব, বা আপনারাও আমাকে বলবেন। ওকে, তাহলে আমাদের সবার একটি প্র্যাকটিস হয়ে যাবে। আমার কথাগুলোকে ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক। তো ধরলাম এখন বৃহস্পতি কোথায় আছে, এই কর্কটেই থাকবে। মোটামুটি 1 বছর ধরে এখানে থাকবে, যেহেতু এখানে অক্টোবরের উনি 18 তারিখের দিকে হয়তো আসছে, তো একইভাবে 2026-এর অক্টোবর পর্যন্তই থাকবে। মানে আরো বাড়তে পারে, যেহেতু মাঝে মাঝখানে সে স্তম্ভন হয়েছে। স্তম্ভন হলে কি হয় আসলে, এই স্তম্ভন, সরি, রেট্রোগেশনের ইয়েটা বলি। বৃহস্পতি ঢোকার পরে যত ডিগ্রি অতিক্রম করেছে, ধরলাম 2 ডিগ্রি অতিক্রম করে সে বক্রী হয়েছে, তাহলে সে কিন্তু ধীরে ধীরে কমতে কমতে প্রথমে 0 পর্যন্ত আসে। 0 পর্যন্ত এসে সে কিন্তু কি হয়ে যায়, আগের ঘরে কিছুটা চলে যায়, কিছুকাল থাকে। আবার যখন রিডাইরেক্ট হয়ে যায় তখন আবার 0 থেকে তার যাত্রা শুরু হয়। এই প্রক্রিয়াতে দেখা গেল বেশ কয়েকদিন সময় চলে যায়। তাই এই কারণে সেগুলো আমাদের ওই 1 বছরের সাথে যোগ হয়ে যাবে। ধরলাম 1 বছর 2 মাস, 1 বছর 3 মাস, এরকম হতে পারে। সো অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিলাম 2026-এর অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ টোটাল 26 সালটায় কোথায় থাকবে, এই ক্যান্সার বা কর্কটেই বৃহস্পতি অবস্থান করবে, গোচরের বৃহস্পতি। তো এখন আমরা বলেছিলাম যে বৃহস্পতির যে ঘরে থাকবে সেই ঘরটা হচ্ছে 100% প্রভাবিত করবে। তাহলে এটা হচ্ছে তার জন্য ফার্স্ট হাউস, এটাকে আমরা একটু গোল সার্কেল করে দিলাম। ফার্স্ট হাউসে কিন্তু কোনো গ্রহ নাই, আমরা দেখতে পাচ্ছি এখানে নেটাল চার্টে কোনো গ্রহ অবস্থান নেই। তাই বৃহস্পতির 100% রেজাল্ট পাওয়ার জন্য যে গ্রহটা থাকা উচিত সেটি না থাকার কারণে মেজর কোনো গুরুত্বপূর্ণ ঘটনা তার জীবনে ঘটবে না, ওই মানে এই 1 বছর আর কি। ওকে, বোঝা গেল? আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয়, এবার যেহেতু ফার্স্ট হাউস চলে গেল, তাহলে ফার্স্ট হাউস আমরা ক্রস দিয়ে দিলাম, শেষ, কোনো গ্রহকে পেলাম না। এবার আমরা সেকেন্ড স্টেজে আসবো, অর্থাৎ সেকেন্ড হাউসকে দেখব। তো সেকেন্ড হাউসে আমরা প্রায় 3টা গ্রহ জ্বলজ্বল করছে এখানে, 3 প্ল্যানেটস। নাম্বার 1 হচ্ছে আমাদের, যদি ডিগ্রি ওয়াইজ আমরা দেখি, প্রথমে রবি, তারপর হচ্ছে যে বুধ, এরপর রাহু, এগুলো পরপর অবস্থান করছে। এখন তো পরপর অবস্থান করলে আমরা জানি রবির ডিগ্রি যেহেতু কম, তাহলে বৃহস্পতি অবশ্যই প্রথম যে রেজাল্টটা দেবে সেটি হলো রবির উপরে প্রভাব বিস্তার করবে, নাম্বার ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বুধের উপর প্রভাব বিস্তার করবে, এবং থার্ড হচ্ছে রাহুর উপর প্রভাব বিস্তার করবে। এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে রবির উপরে বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি, মানে গোচরের বৃহস্পতির সেকেন্ড আসপেক্ট এখানে তৈরি হচ্ছে। আর এই তৈরি হওয়ার ফলে তাহলে রবি জাতীয় যে রেজাল্ট গুলো হওয়ার কথা সেগুলোই জাতকের জীবনে এই আগামী 1 বছর ধরে ঘটবে। ঠিক আছে, তো সেটা কি কি আমরা বলেছিলাম যে রবিকে যখন গোচরের বৃহস্পতি টাচ করবে, বা দৃষ্টি দিবে, বা যেভাবে হোক একটা সম্বন্ধে আবদ্ধ হবে, তখন কিন্তু জাতকের জীবনে সাকসেস আসে। ঠিক আছে, সাকসেস আসবে, কারণ রবি মানি হচ্ছে সফলতা, রবি মানি হচ্ছে নেম ফেম, নেম অ্যান্ড ফেম এবং রেসপেক্ট, সম্মান। তাহলে আমরা কি বলবো ক্লায়েন্টকে, আমরা সবাই ক্লায়েন্টকে বলবো এই আগামী 1 বছর জাতকের জীবনের জন্য ভেরি ইম্পর্টেন্ট সময়, কারণ এই সময় তার নেম অ্যান্ড ফেম, সাকসেস, রেসপেক্ট এবং পপুলারিটি, জনপ্রিয়তা বেড়ে যাবে। ঠিক আছে, এটা 90% রেজাল্ট দেয় আমরা জানি সেকেন্ড ঘরে। তো পপুলারিটি বেড়ে যাবে এবং প্রমোশন তৈরি হবে। রবি মানে প্রমোশন, জাতকের জীবনে অবশ্যই প্রমোশন তৈরি হবে, মানে সেই যে চাকরি করুক বা যে ব্যবসা বাণিজ্য যেখানেই হোক না কেন, যেই ক্ষেত্রে যুক্ত থাকুক না কেন, সেইখানে সে অবশ্যই প্রমোটেড হবে, বা একটা ভালো অবস্থানে যাবে। এবং বিশেষ করে হায়ার যে অথরিটি গুলো আছে, গভর্নমেন্ট কিংবা সেমি গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টরের মধ্যে যে উচ্চ পদ যেগুলো রয়েছে, এমএনসি যে কোম্পানিগুলো রয়েছে, মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো থেকে, হাই অথরিটিস থেকে সহযোগিতা পাবে,
মানে জাস্ট কোপারেশন ফ্রম হায়ার অথরিটিস। আবার এমনও হতে পারে যদি জাতক বিবাহিত হয়, সন্তানের চিন্তা করছে, সন্তানাদি নেওয়ার, তো সেক্ষেত্রে আগামী একটা বছর তার পুত্র সন্তানের ক্ষেত্রে খুবই ভালো। এই সময় যদি তারা সেই প্রক্রিয়াটা স্টার্ট করে তাহলে তার পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ রবি মানি হচ্ছে পুত্র সন্তান। ওকে। আচ্ছা, আবার রবি মানি পিতা, তো পিতার উপরে বৃহস্পতি থাকার কারণে অবশ্যই তার পিতার জন্য ভালো, এভরিথিং মানে গুড ফর ফাদার। ঠিক আছে, এবং তার বাবাও কিন্তু ভালো প্রমোশন পাবে বা হাই পজিশনে যাবে তিনি তার কর্মস্থলে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে বৃহস্পতির গোচর সম্পূর্ণ রবির উপর থাকার কারণে এই ধরনের রেজাল্ট ঘটবে, সেটি আমরা ক্লায়েন্টকে বলবো। আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলুন, নতুবা আমরা পরের যে গ্রহটা রয়েছে বুধের উপরে এইখানে চলে যাচ্ছি বা বুধের আলোচনা করব। বলুন, আছে কি? আচ্ছা, নেই আশা করি। তো আশা করি সেটি নেই আপনাদের। আচ্ছা, এবার আমরা দেখব কি সেকেন্ড যেটি, সেটি হলো এই রবি গেল, এরপর আসবে বুধ। তাহলে বুধের উপর বৃহস্পতির দ্বিতীয় আসপেক্ট তৈরি হলো, তো বুধের উপরে বৃহস্পতির আসপেক্ট তৈরি হওয়ার ফলে আমরা কি কি ঘটনা ঘটবে? যেহেতু বুধ মানে কি, বুধ মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য, বিজনেস, ঠিক আছে, ট্রেড এন্ড কমার্স, এগুলো সবসময় এই বুধকে দিয়ে ইন্ডিকেট করা হয়। তার মানে জাতক যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকে, বাণিজ্যের সাথে যুক্ত থাকে, তাহলে অবশ্যই ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ভালো একটা প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ শুভ গ্রহ বৃহস্পতির গোচর এসেছে কিসের উপর? ব্যবসাকারক গ্রহ বুধের উপর। আর এই বুধের উপর থাকার কারণে অবশ্যই তিনি ভালো একটা প্রফিট পাবেন। এবং বিশেষ করে এই জাতক যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকে, মানে লেখাপড়ার সাথে যুক্ত, যদিও বা আমরা জানি বুধ রাহু মানে এখানে একটা যোগ তৈরি হয়, যেটাকে আমরা উচ্চশিক্ষা যোগ বলি। ঠিক আছে, এবং অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যথেষ্ট ভালো জ্ঞান নলেজ থাকবে এই সময়টাতে। তো এই জাতক যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকে, বা তিনি যদি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন, বা তিনি যদি টিচিং এর সাথে যুক্ত থাকেন, বা আইনের সাথে যুক্ত থাকে, বুধ মানে হচ্ছে ল বা আইন। আবার তিনি যদি লেখালেখির সাথে যুক্ত থাকেন, অথবা তিনি যদি এই যে হিসাব নিকাশের সাথে যুক্ত থাকেন, বুধ মানে হচ্ছে ম্যাথমেটিক্স, বুধ মানে হচ্ছে অ্যাকাউন্টিং এর যে হিসাব নিকাশ রয়েছে, গাণিতিক বিষয়গুলো, হ্যাঁ, এই ক্ষেত্রেও জাতকের দারুণ একটা সম্ভাবনা রয়েছে বা সাকসেস হবে। এবং ও যদি শিক্ষার্থী হয়ে থাকে তাহলে তার শিক্ষাক্ষেত্রেও একটা উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে নতুন জ্ঞান অর্জন, অর্থাৎ যেহেতু বুধের উপরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। আহ, আমরা জানি যে বুধ হচ্ছে শিক্ষা কারক গ্রহ, শিক্ষা কারক গ্রহ হওয়ার কারণে, এবং বৃহস্পতিও একটা মানে মোটামুটি গুরুস্থানীয় একটা বিষয়, যেখানে জ্ঞান, গুণ, পাণ্ডিত্য সবকিছু রয়েছে। তাই এই কারণে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন আসতে বাধ্য। বুঝা গেছে কি? আপনারা একটু মাঝে মাঝে রেসপন্স করবেন, তাহলে আমি ভাববো যে আপনারা বুঝতে পারছেন। অনেকে সাইলেন্ট হয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, নতুন জ্ঞান তৈরি হবে, কারণ বুধ মানে হচ্ছে নিউ নলেজ। হ্যাঁ, যেহেতু জ্ঞানকারক গ্রহ এই বৃহস্পতি গোচর দিয়েছে বুধের উপরে, তাহলে অবশ্যই জাতকের আগামী একটা বছর প্রচুর জ্ঞান, নতুন নতুন জ্ঞান সঞ্চিত হবে। এবং তিনি যদি কোনো জায়গা জমি প্রপার্টি কেনার চিন্তা ভাবনা থাকে, অথবা বলতে পারি ওনার যদি কোনো চাষযোগ্য ভূমি থাকে, সবুজ ভূমি, যেখানে চাষাবাদ হয়, সেখান থেকে ভালো একটা ফসল পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটাকে আমরা অনেক সময় ল্যান্ডেড গেইনস বলে থাকি। বা ল্যান্ড থেকে যে প্রপার্টি গুলো, সরি, প্রফিট গুলো পায়, বা ল্যান্ড থেকে যে ধরনের ইনকাম আসে, এগুলোকে বলা হচ্ছে বুধের একটা বিষয়। আবার বুধ মানি হচ্ছে নারী জ্যোতিষে আমরা বুধ থেকে বুধ মানি হচ্ছে আপনার এই যে ইনকাম, বুধ মানি হচ্ছে ইনকাম। আবার বৃহস্পতি মানে স্যালারি, আয় স্যালারি। তো সেক্ষেত্রে জাতকের যদি চাকরি বাকরি থাকে, সেখানে তার ইনকামটাও কিন্তু স্মুথলি যাবে, বা ইনকামের কোনো বাধা সম্ভাবনা খুব কম। হ্যাঁ, আমরা শুধু একটা গ্রহ বিবেচনা করছি, আমরা কিন্তু মানে জাতককে প্রেডিকশন করার জন্য আমাকে সকল প্ল্যানেটের বিচারটাও করতে হবে। এই যে আমরা শুধু বলে দিলাম যে আপনার ইনকাম হবে স্মুথলি, কোনো বাধা বিঘ্ন আসবে না, এটা কিন্তু পরিপূর্ণ নয়। কারণ আমাকে দেখতে হবে এখন সিংহ রাশিতে কেতু বসে আছে বর্তমানে গোচরের। তো কেতু কিছুটা বাধা বিঘ্নের দেবে। ঠিক আছে, তখন আমরা ওভারঅল প্রেডিকশন করব, অর্থাৎ রাহু কেতু এবং শনি বৃহস্পতিকেও বিবেচনা করে একটা কি বলা যায়, একটা মানে
ওভারঅল ডিসকাশন আমরা করে দেব। তখন বলতে হবে ঠিক এইভাবে, যেই জাতক তার ইনকাম ভালো, ঠিক আছে, তার উন্নতিও ভালো আছে সবকিছু, তবে কিছু মাঝে মাঝে বাধা বিঘ্নের ভেতর দিয়ে তিনি ইনকামটা করবেন। ওকে। এবং তাকে মাঝে মাঝে ব্যবসায়িক ক্ষেত্রে লোনও নিতে হতে পারে, যেহেতু এখানে কেতু একটা বাধাদায়ক গ্রহেরও দৃষ্টি আছে। ওকে। বা যুক্ত আছে সিংহ রাশিতে। তো সিংহ রাশিতে যেদিন বেরিয়ে যাবে সিংহ রাশি থেকে, তখন তার প্রফিটটা দারুণভাবে কাজ করবে। তো এটা আমরা ওই বিভিন্ন অ্যাপসে কত ডিগ্রিতে আছে এটা দেখে নেব, তাহলে আপনার জন্য হিসাব করতে সুবিধা হয়। আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই। এই গেল ল্যান্ডেড প্রপার্টি থেকে গেইনস। এবং আরেকটা হচ্ছে প্রফেশনাল ট্রেনিং। যেমন বুথ মানে হচ্ছে আমরা জানি শিক্ষা। তো সেটি যে কোনো শিক্ষা হতে পারে, একাডেমিক শিক্ষা হতে পারে, বা মানে যেটাকে বলে প্রফেশনাল ট্রেনিং হতে পারে, লেখালেখি এগুলো হতে পারে। তিনি যদি লেখালেখি কবিতা বা কলামিস্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে তার ভালো প্রচারিত সম্ভাবনা রয়েছে, ভালো একটা ইনকামের একটা সুযোগ রয়েছে এবং পপুলারিটি বেড়ে যাবে। তারপরে বিভিন্ন অফিসিয়াল মিটিংস এর সাথেও উনি যুক্ত হতে পারেন। যোগাযোগ কমিউনিকেশন, বুধ মানে আবার যোগাযোগ কমিউনিকেশন। এই সময় দেখবেন আপনার বন্ধু বান্ধব বিভিন্ন রকমের মানুষের সাথে মানে যোগাযোগটা বেড়ে যাবে। আবার বিভিন্ন অকাল্ট সায়েন্সের উপরেও কিন্তু এই সময় কি হবে, একটা সম্ভাবনা রয়েছে। দেখুন, আমি যদি একটু ওভারঅল ক্যালকুলেশন করি, এখানে কিন্তু বর্তমানে কেতুও বসে আছে। তো কেতুর দৃষ্টি কার উপর আসবে? বুধের উপর। আবার দেখা গেল কি, আম, আপনার বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে বুধের উপরে। তাই এই সময় কমপ্লিটলি আগামী একটা বছর এই জাতকের জীবনে অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি, গুপ্তবিদ্যা, তন্ত্র, এই সকল বিষয়ে জাতকের প্রচন্ড আগ্রহ বেড়ে যাবে। এবং এগুলো খুবই চর্চা করবেন তিনি। অজানাকে জানার, রহস্যপূর্ণ বিষয়গুলোকে উদ্ঘাটন করা, হ্যাঁ, এই ধর্মতত্ত্ব যাই হোক, এইসব বিষয় নিয়ে তিনি স্পিরিচুয়ালি অনেক সাবজেক্ট নিয়ে হয়তো বা এগুলো মানে বিভিন্ন ঘাটাঘাটি করবেন, পড়াশোনা করবেন। এগুলো তাকে ওই দিকে নিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই। এই গেল আমরা বুধ থেকে কিছু রেজাল্ট পেলাম। এবার বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি কার উপর আসছে? এই রাহুর উপর আসছে। তো রাহু হচ্ছে আমাদের সর্বশেষ 26 ডিগ্রিতে অবস্থান করছে। তাই রাহুর উপরে কিন্তু আবার এটা কিন্তু একটু নেগেটিভ। কারণ বৃহস্পতি যখন মানে রাহুর উপরে আসে বা রাহুর উপরে দৃষ্টি দেয়, তো ওই সময় কিন্তু জাতকের জীবনে কিছু নেগেটিভ প্রবলেম বা তৈরি হয়। সেটা হলো ফার্স্ট ওয়ান, সেটা হলো এক্সিডেন্টাল কেস, দুর্ঘটনা। তারপরে কোনো রকমের অপারেশন, সার্জারিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে, স্বাস্থ্য দুর্বল হয়ে যাওয়া, বা কোনো মৃত্যুর সংবাদ শোনা, বা কোনো মৃত্যুর সংবাদ শোনা। ঠিক আছে, এটা এটা শুনবেই। হ্যাঁ, নিউজ অফ ডেথ। ওকে। তো এগুলো খুবই বাস্তব। যেমন একটি কথা, আহ, আমার আমার একজন পরিচিত, আমার মিসেস আর কি, তো ওনার রাহু অবস্থান করছে কর্কটে, এবং এই কর্কটের বৃহস্পতি আসছে, যেটাকে বলা হয় যে নিউজ অফ ডেথ, মৃত্যুর সংবাদ। এটা শুনতেই হবে। যেমন গতকাল হঠাৎ করে আমি যখন মন্দির থেকে আসছিলাম ফুল ফ্যামিলি সহ, রাত্রেই ফোন আসছে যে তার যে মেজ পিসা, তিনি ইহধাম ছেড়ে পরলোকে গমন করেছেন। এই যে হঠাৎ একটা দুঃসংবাদ, এটি জাতককে বা জাতিকাকে শুনতে হবে। কারণ রাহুর উপরে যখনই বৃহস্পতি আসবে, তখনই নিকট কোনো আত্মীয়ের মৃত্যু সংবাদ বা শোক সংবাদ বা দুর্ঘটনার সংবাদ, হ্যাঁ, বা হসপিটালাইজ হয়েছে এরকম সংবাদগুলো, স্যাড নিউজগুলো অবশ্যই তাকে ভোগ করতে হবে বা শুনতে হবে। এটা এটা কিন্তু বাস্তব, হ্যাঁ, একদমই বাস্তব। এবং আমাদের এই নারী সূত্রগুলো, এই গোচরের সূত্রগুলো একেবারে 90 থেকে 100% মিলে যায়। এই কারণে আমি বলবো যে আপনারা ট্রানজিটে একটু গুরুত্ব দিবেন টাইমিং এর ক্ষেত্রে। ভালো ভালো রেজাল্ট প্রেডিকশন করতে পারবেন এই সময়টাতে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে ফিয়ার অফ ফেলিয়ার, অর্থাৎ আমরা অনেক সময় ব্যর্থতার ভয় প্রচন্ড ভাবে আমাদের ভিতর তৈরি হয়। তো মানে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় পারফরমেন্স করতে ইচ্ছা থাকলেও মানে পারি না বা করি না, সেটা হলো ওই যে ব্যর্থতার ভয়। মানে যদি না হেরে যায়, হারলে মান সম্মানের একটা ব্যাপার স্যাপার রয়েছে, এরকম একটা অজানা ভয় সব সময় কাজ করবে এই বুধের রাহুর উপর যখন বৃহস্পতি আসবে। আবার অনেক সময় দেখা যায় কি, কিছু কিছু ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে বিশেষ করে, এগুলো অ্যাবর্শনের দিকে নিয়ে যায়। যদি কেউ মানে অনিয়ন্ত্রিত ভাবে প্রেগনেন্সি চলে আসে, তখন অনেক সে অ্যাবর্শন করেন।
তো অথবা সার্জিক্যাল কিছু বিষয় নিয়ে তাকে বাধ্য হয়ে করতে হয়, তো এগুলোরও কিন্তু একটা যোগ থাকলে অবশ্যই হবে, এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে অবশ্যই শুক্র, আপনার এই যে কি চন্দ্র মানে চন্দ্র রাহু যুক্ত থাকতে হবে জন্মছকে। যদি চন্দ্র, শুক্র এবং রাহু যুক্ত থাকে তাহলে এই সময়টাতেই এই ঘটনা ঘটবে। ওকে, এটা একটা গেল। আবার এমনও হতে পারে রাহু মানে বড় বিশাল, বিগ হাউস যেটাকে বলে। রাহু মানে হচ্ছে বিগ হাউস বা বিগ ভেহিকল, মানে অনেক বড় যানবাহন। তো এই সময় অনেক সময় জাতক যদি কনস্ট্রাকশন সাথে যুক্ত থাকে বা ওনার যদি বাড়ি কেনার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই ওই সময়টাতে ওনার বড় কোনো ফ্ল্যাট, বড় কোনো বাড়ি বা বড় কোনো গাড়ি, এগুলো কিন্তু উনি কিনতে পারেন বা কিনলে বলতে পারেন শুভ। এই সময় জাতক কিনলে অবশ্যই তার জন্য এটা শুভ, কেনার সম্ভাবনা একটু রয়েছে। তবে সেক্ষেত্রে একটা যোগ থাকতে হবে, সেটা হলো শুক্রের সাথে অবশ্যই ইয়ের সাথে রাহুর সাথে যুক্ত থাকতে হবে। জন্মছকে যদি শুক্র রাহু যুক্ত থাকে তাহলে এই বড় গাড়ি বড় বাড়ি এগুলো সে করবে। কারণ শুক্র মানে প্রপার্টি, শুক্র মানে বাড়ি গাড়ি সুখ স্বাচ্ছন্দ্য, আর রাহু মানে হচ্ছে অনেক বড় সড়ো বিগ বিগ প্রপার্টি, বিগ হাউস বা বিগ ভেহিকল। এগুলো যদি থাকে, মানে ফিক্সড যোগ যেগুলো, তবেই কিন্তু এই রেজাল্টটা গোচরে আসবে। আর যদি না থাকে তাহলে আমরা সেটি প্রেডিকশনটা আমরা ওরকম ভাবেই জোর দিয়ে করবো না আর কি। হ্যাঁ, এগুলো সব ক্ষেত্রে যে ঘটবে এমনটা না, তবে যোগ থাকতে হবে, অর্থাৎ তার জন্মকুণ্ডলিতে স্থায়ী যোগগুলো থাকতে হবে, তবে সেটা পসিবল। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে যে এই সময়টাতে আবার আমরা জানি রাহু মানে উচ্চাকাঙ্ক্ষী, তার মধ্যে প্রচন্ড রকমের অতৃপ্ত বাসনা কাজ করে, অনেক উচ্চাকাঙ্ক্ষী থাকে। তো এই কারণে যাদের দেখা গেল কি ভালো কিছু যোগ রয়েছে, মানে পপুলারিটি যোগ রয়েছে, বা এই যে নেম ফেমের যোগ রয়েছে, সেটি হলো এই যে রবি এবং রাহু যদি যুক্ত থাকে, তো ওই সময় জাতকের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা তো অবশ্যই হবেই। আর ফরেন ট্রাভেলও হতে পারে যদি চন্দ্র এবং রাহু যুক্ত থাকে জন্মছকে। এই সময় রাহুর উপরে বৃহস্পতি দৃষ্টি দিলে অবশ্যই তার বিদেশ যোগ, হ্যাঁ, তৈরি হয়ে যাবে। বোঝা গেল আশা করি। তো এই তো গেল আমাদের বৃহস্পতির গোচর দ্বিতীয় দৃষ্টিটা পড়েছে বুধ রাহু রবির উপর পড়ার কারণে এমন এমন রেজাল্ট আমরা পেলাম। তাহলে আমাদের সেকেন্ড হাউসের ক্যালকুলেশন শেষ। এবার আমরা আসবো সপ্তম হাউসে আছে কিনা কোনো গ্রহ। বৃহস্পতির সমসপ্তমে দেখুন চন্দ্র এবং বৃহস্পতি জ্বলজ্বল করছে, যেখানে বৃহস্পতি নিচস্থ, চন্দ্র সম্পূর্ণ তার উল্টো রাশিতে রয়েছে, শনির ক্ষেত্রে রয়েছে। হতাশ চন্দ্র শনির ক্ষেত্রে থাকা মানে এটা কিছুটা হতাশ আনবে, স্বাভাবিক। এবং এখানে বৃহস্পতি শনির একটা ক্ষেত্র বিনিময় হয়েছে, দেখুন। শনি বসে আছে মিনে, আবার এটা তো বুঝতেই পারছেন ক্ষেত্র বিনিময় সম্পর্কটা। তো ওভারঅল এখানে একটা যোগ তৈরি হয়, সেটা হলো শনি বৃহস্পতি চন্দ্রের একটা যে যোগ, এটাও দারুণ। তো সেই যোগটাকে অ্যাক্টিভেট করে দেবে কে? জন্মছকের এই বৃহস্পতি। তো গোচরের বৃহস্পতি, এবং গোচরের এই বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি পড়বে কার উপরে? প্রথমে এই যে চন্দ্রের উপরে পড়বে। তো সমসপ্তম দৃষ্টিটার পার্সেন্টেজটা একটু কমে গেল, সেকেন্ড দৃষ্টি থেকে আরো কমে গেল, 75% চলে আসছে। এগুলো কিন্তু অনেকটাই 50-50 চান্স থাকে। কিছু কিছু ক্ষেত্রে ঘটে, আবার কিছু কিছু ক্ষেত্রে ঘটে না। কখন ঘটে? যদি জন্মছকে স্থায়ী কোনো ফিক্সড যোগ থাকে জোরালো, তাহলে এটা ঘটবে। আর যদি জোরালো যোগ না থাকে তাহলে এটি ঘটার সম্ভাবনা অত্যন্ত কম। তাই আমরা এই ধরনের প্রেডিকশনের ক্ষেত্রে আগে ওনার সম্পর্কে জেনে আশপাশ চিন্তা ভাবনা করে অন্যান্য যোগ টোগ দেখে তারপরেই আমাদের প্রেডিকশন করতে হবে। এবং এটা ডিপেন্ডস করবে আপনার কতটুকু এক্সপিরিয়েন্স আছে না আছে তার উপরে। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে আছেন এখন? জয়ন্ত বাবু, নীলাদ্রি, রণজিৎ, আচ্ছা, দেবব্রত বাবু এখনো জয়েন হননি। হ্যাঁ, তো বলুন দেখি, এবার আমি কিচ্ছু বলবো না, আপনারাই বলুন যে চন্দ্রের উপরে বৃহস্পতি আসলে পরে কি কি রেজাল্ট হয়, দেখি বলুন তো এক এক করে। মানে চন্দ্র থেকে সপ্তম ভাবে তো? হ্যাঁ। হ্যালো, অনলি ফর চন্দ্র থেকে সপ্তম ভাবে যদি এখানে যদি বৃহস্পতি আসে, তাহলে বিয়ে থার যোগাযোগ আসবে, ব্যবসার শ্রীবৃদ্ধি নিয়ে আসবে, স্পেকুলেশন কাজ কারবার খুব ভালো চলবে, যেহেতু এটা উচ্চক্ষেত্র বৃহস্পতি। বৃহস্পতি এখন তো বক্রীর পথে হাঁটবে, তো সেহেতু এর যেটা দিতে পারে আপনার
কিছুটা পেনফুল দেবে, এই কারণে ষষ্ঠ ভাবে চলে যাবে বৃহস্পতি। এর জন্য মানে নবম থেকে তো পিতার বিচার করা হয়। তো নবম থেকে যদি পিতার বিচার করা হয় মানে চন্দ্র থেকে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে বাবার পেকুলেশনটা ভালো আসবে, বাবার আর্থিক শ্রীবৃদ্ধি উন্নতি এগুলো নিয়ে আসবে। এর হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট, আপনি কি বলছেন? আপনি তো সব বেদিক সিস্টেমে বলছেন সবকিছু। হ্যাঁ, চন্দ্র থেকে বলছি তো। আমরা তো ওটা শিখাইনি। আপনাকে, এই যে চন্দ্র থেকে সমসপ্তমে বৃহস্পতি আছে, এটা রেজাল্ট কি হবে? ও, এরকম না। নারী জ্যোতিষের গোচরটা একটু আলাদা, বেদিকের চেয়ে একটু আলাদা। এখানে আমরা আমরা মেজর কি, আমাদের গোচরটা কার হচ্ছে? গোচরটা হচ্ছে বৃহস্পতির গোচর। তাহলে আমরা হুম। গোচর ফলটা বলবো বৃহস্পতির গোচর ফল, চন্দ্রের গোচর ফল নয়। আবার চন্দ্র থেকে সমসপ্তম আমরা বিবেচনা করব না, আমাদের মেইন প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। আমরা দেখব বৃহস্পতি থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে চন্দ্র এবং বৃহস্পতির উপরে। জন্মছকের চন্দ্র এবং বৃহস্পতির উপর গোচরের বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তাহলে এখানে রিসিভার কে আর ডুয়ার কে? ডুয়ার হচ্ছে জুপিটার, আর রিসিভার হচ্ছে জুপিটার এবং চন্দ্র। তারা রিসিভ করবে বৃহস্পতির যত ঊর্জা, মানে যত পজিটিভ এনার্জি, এটাকে রিসিভ করবে। এবং সে রিসিভ করলে কেমন কেমন রেজাল্ট হয় সেটি জানতে চাচ্ছি। আপনি নবম ষষ্ঠ অনেক কিছু বলে ফেলছেন, বকরি টকরি, এত কিছু দরকার নেই। না না, এটাও আমার একটা ভুল ভাঙলো, না বললেও আমি আমার ইয়েটা ভাঙতো না। হ্যাঁ, ঠিকই সেটি আছে। হুম। সেটি এই জন্য আমরা বললাম না যে নারী শিখতে গেলে অন্যান্য জ্যোতিষ মাথায় আনবেন না, অন্যান্য এগুলো টোটালি আপাতত একটু আমরা দূরে সরিয়ে রাখবো। তাহলে গুলিয়ে ফেলবেন, নাহলে কিন্তু আপনার কোনোটাই ভালো শেখা হবে না। ওই মাথায় আগে যা শিখেছেন ওইটাই ঘুরবে সবসময়। নতুন কোনো নলেজ, নতুন কোনো থিওরি, তত্ত্ব, রুলস মাথায় ঢুকবে না। হুম, কারণে আমরা সবকিছু আপাতত নারী দৃষ্টিকোণ না, থেকে চিন্তা করছি। এরকম বলার সুযোগ না দিলে মাথার মধ্যে সেট হবে না তো, এটা দরকার আছে বলা, মাঝে হ্যাঁ মাঝে হ্যাঁ বলানো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি, যাই হোক, আপনি শুনেন তাহলে আমরা। আচ্ছা, বাকিরা একটু শুনতে চাই আরেকজনের কাছ থেকে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, ওই যে স্যার বৃহস্পতি আহ, গোচর হচ্ছে, সেখানে চন্দ্রের সাথে কানেকশন হয়েছে, প্লাস বৃহস্পতির সাথেও কানেকশন হ্যাঁ আছে। হ্যাঁ। সেক্ষেত্রে বলা যেতে পারে যে বৃহস্পতির উপর দিয়ে ট্রানজিট করছে, মানে এখানে একটা বিবাহের যোগ তৈরি হতে পারে। আর বৃহস্পতি চন্দ্রের উপর ট্রানজিট করছে, তার মানে শিক্ষাকে, বৃহস্পতি উম, শিক্ষাকে দেখায়, তো বিবাহ শিক্ষাক্ষেত্রে ভ্রমণ আসতে মানে, পারে কি? ওয়েট 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 ওয়েট, একটু আমরা ওয়েট করি। না, আচ্ছা। বিবাহ কেন আসবে? আমাদের বিবাহের কারক গ্রহ কি জুপিটার নাকি ভেনাস? বিবাহের কারক গ্রহ ভেনাস। ভেনাস। তাহলে পুরুষ ছকে এটা একটা পুরুষ ছক, আমি বলে দিচ্ছি, এটা একটা একটা পুরুষ আচ্ছা, ছক। পুরুষ ছক, ওকে। তো আপনি এখানে তো ভেনাসের কানেকশন আসছে না, তাহলে বিবাহ কেন আসবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বিবাহ আসবে না। বিবাহ তখনই হবে যখন গোচরে বৃহস্পতি সম্পূর্ণভাবে ভেনাসকে কানেক্ট করবে বা শুক্রকে আচ্ছা। দৃষ্টি দিবে, তখনই বিবাহের যোগটা হুম। হবে। তো এখানে আচ্ছা আমরা আচ্ছা বিবাহ আচ্ছা। বলবো না, আমরা অন্যগুলো বলবো। অন্য বলতে কি কি? বৃহস্পতি মানে কি? ফরচুন বা ভাগ্য। যেহেতু হ্যাঁ, ভাগ্যবতী হচ্ছে, ভাগ্যের উদয় হতে পারে। ভাগ্যের উদয়, সেটি বলবো আমরা। তাহলে জাতকের এই হ্যাঁ, সময় দারুণ ভাবে ভাগ্যের উদয় হবে। কারণ কি? দেখুন, বৃহস্পতি বৃহস্পতি নিজেরই বৃহস্পতিকে বৃহস্পতির দৃষ্টি উপরেই দৃষ্টি দিচ্ছে। দৃষ্টি দিচ্ছে, এক্স্যাক্টলি। এবং এটা দারুণ, কারণ কালপুরুষের এটি হচ্ছে আমাদের দশম ভাব। কালপুরুষের হুম। দশম ভাবে বৃহস্পতি বসে আছে চন্দ্রযুক্ত হয়ে। তাহলে এই সময়টাতে অবশ্যই তার কর্মজগতে এমন একটা ভাগ্যকে নিয়ে আসবে, কর্মভাগ্য যেটাকে বলে। এক্স্যাক্টলি। হুম। না, হ্যাঁ, বলছি এখানে কি তাহলে কোনোভাবে এটা বলা যেতে পারে না, বাড়িতে মানে শুভ অনুষ্ঠান মনে করুন বিয়ে থাওয়া তো হতে পারে, এটা তো চতুর্থ ভাব হচ্ছে কালপুরুষের। হুম। আবার চন্দ্র এবং বৃহস্পতি থেকে সপ্তম ভাবে বসছে, সপ্তম ভাবে তো মানে কোনো ওয়াইফের জায়গা বলা হয়, বিজনেসের পেকুলেশনের জায়গা বলা হয়, বিজনেসের জায়গা বলা হয়। না 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 না, আমরা এখানে আমরা ভাব দিয়ে, মানে যেটা নারী জ্যোতিষের ভাব, যেটা বৃহস্পতি গোচরের বৃহস্পতির সাথে ভাবের কোনো সম্পর্ক হবে না এখানে। ঠিক আছে, গোচরের বৃহস্পতি সবসময় ঘুরতে থাকে, সেই দৃষ্টি দেবে গ্রহের উপরে, হয় সেই গ্রহ অনুযায়ী রেজাল্ট দেবে। এখানে সপ্তম ভাব মানে স্ত্রী, ওয়াইফ, তাই বলে স্ত্রী এরকম আমরা চিন্তা করব না। ঠিক আছে। হ্যাঁ, কালপুরুষ থেকে কি এটা ভাব, আপনি যেমন কালপুরুষের কথাটা তুললেন আর কি, বলছি এখানে যেমন মানে কালপুরুষ হিসাবে তো দশম ভাবে আছে বৃহস্পতি, এটা তো ঠিক। হ্যাঁ, সপ্তম ভাব বলি কিভাবে হলো? কালপুরুষের রাশি, বলছি মানে ওর যেটা জন্মকালীন বৃহস্পতি যেখানে বসে আছে কালপুরুষে দশম ভাবে তো। হ্যাঁ হ্যালো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হচ্ছে- হ্যাঁ, তো কালপুরুষে দশম ভাবে যদি ও থেকে থাকেন, হ্যাঁ, তাহলে এখানে কি তার কর্মের শ্রীবৃদ্ধি কি আনবে না? সেটাই তো বললামই তো আমি, যে কর্মে তার ভাগ্য, শ্রী, যাই হোক, প্রমোশন, এগুলো আনবে, অবশ্যই আনবে। কিন্তু আপনি সপ্তম হ্যাঁ, ভাব বললেন, যে সপ্তম ভাবটা কোন দৃষ্টিকোণ থেকে বললেন? মানে বৃহস্পতি মানে জন্মকালীন যেখানে বৃহস্পতি বসে আছে তার থেকে সপ্তম স্থানে, তার সামনেই তো বসে আছে 180 ডিগ্রি হ্যাঁ, না, একটা এই যে সরলরেখা। এই জায়গায় আমরা একটু, আমাদের একটু থামতে হবে এই জায়গায়। যে আমরা সপ্তমে বৃহস্পতি আসছে, ঠিক আছে, আমরা এটা ভাবের উপরে আসছে, জন্মকালীন সময়ে জীবলগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে বৃহস্পতি এসছে, তাই তো? আপনি এটাই বলতে চাচ্ছেন। তো একদম একদম সেটাই বলতে আমরা চাইছি। এখানে গোচর ভাব থেকে গোচর ফল বলবো না, আমরা গোচর ফল বলবো শুধুমাত্র গ্রহ থেকে গ্রহ। ঠিক আছে, আমরা আমরা কিন্তু এখনো ভাব পড়িনি। কালপুরুষটা কেন বললাম, কালপুরুষের ভাবটা হচ্ছে ফিক্সড, এটা এই কারণে সেক্ষেত্রে কিছুটা মানে এটা প্রভাবিত হয় আর কি। বাকি যে লগ্ন সাপেক্ষে যে ভাব, সেগুলো আমরা এখানে এখন বিবেচনা করব না। আমরা শুধু বিবেচনা করব গ্রহের উপর, গ্রহের দৃষ্টি আসছে, তাহলে রেজাল্ট কি হবে, এটাই। এটাই নন্দী, যদি এটাই নন্দী নারী, হ্যাঁ, এবং এটাই সবচেয়ে মোস্ট পাওয়ারফুল। ওকে। আচ্ছা, যাই হোক, তো Yes. এক্ষেত্রে আমরা যেটা বলবো যে ফরচুন বা ভাগ্যকে বৃদ্ধি করবে এই সময়টাতে। আবার এমন হতে পারে নেম ফেম, যেহেতু বৃহস্পতি মানে হচ্ছে সম্মান, খ্যাতি, মান সম্মান, শ্রদ্ধা, রেসপেক্ট, এগুলো, প্রমোশন, এগুলো এই সময়টাতে বৃদ্ধি পাবে। এবং বলা যায় ভেরি গুড টাইম, কারণ বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির উপর আসা মানে জাতকের জন্য ভেরি গুড টাইম। কারণ বৃহস্পতি হচ্ছে নিজেই জাতক, জাতক মানে হচ্ছে বৃহস্পতি বা জীবকারক গ্রহ। তো সেই জীবকারক গ্রহের উপরে শুভ গ্রহ বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি দিচ্ছে, গোচরের বৃহস্পতির আর কি। তো যার আচ্ছা, কারণে জন্মকালীন তো বৃহস্পতি নিজ ভাবে বসে আছে। জন্মকালীন নিজ ভাবে কোথায় আছে এখানে? সে তো শনির ঘরে বসে আছে। মকরে তো বৃহস্পতি নিচস্থ হয়। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমরা এখানে বৃহস্পতিকে তো আমরা জীবকারক গ্রহ বা জীবলগ্ন বিবেচনা করব, ঠিক আছে। সে নিচস্থ আছে, ঠিক আছে, যেহেতু সে নিচস্থ, তার মধ্যে অবশ্যই ফিজিক্যাল কিছু প্রবলেম থাকবে, তার শারীরিক দুর্বলতা থাকবে, রোগ ব্যাধি থাকবে, এটা থাক স্বাভাবিক। কারণ জীবলগ্ন বা জীবকারক গ্রহ যখন নিচস্থ হয়, এবং সে যদি কোনোভাবে কিছু শত্রু গ্রহের ইয়ে পায়, মানে পাপকর্তারিতে থাকে, তাহলে অবশ্যই তার জন্য কিছু প্রবলেম তৈরি হবে। তার কারণ হচ্ছে কি, বৃহস্পতির পরের গ্রহটা হচ্ছে কেতু। তাহলে কেতু পরে থাকা মানে তার দ্বাদশে অবশ্যই রাহুর একটা প্রভাব রয়েছে। আর রাহুর প্রভাব থাকা মানে কেতু এবং রাহুর মাঝখানে বৃহস্পতি চলে আসা, তাহলে এটা পাপকর্তারি চলে আসলো। এটাও কিন্তু জাতকের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ থাকবে, ঠিক আছে। আমরা এইটা অবশ্যই, এই জাতকের বাস্তবেই শরীর স্বাস্থ্য খুব একটা ভালো ভালো নেই, হ্যাঁ, শরীর স্বাস্থ্য একটু দুর্বলতা আছে এবং ডাউন আছে আর কি, যেহেতু বৃহস্পতি ডাউন। আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম যে গুড টাইম, ওটা আমরা বলবো রেসপেক্ট, এবং মেল সন্তানের ক্ষেত্রে ভালো। বৃহস্পতি হচ্ছে আবার পুত্র সন্তান কারক গ্রহ, ঠিক আছে, সন্তান কারক গ্রহ হওয়ার কারণে এটি অবশ্যই সন্তানাদির ক্ষেত্রে শুভ। এই সময় সেই চাইলে সন্তানাদি নিতে পারবে, যেহেতু চন্দ্রযুক্ত আছে, তাহলে আমরা একটা ফিমেল প্ল্যানেট যুক্ত আছে, তাই কন্যা সন্তানের ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। এবং- আচ্ছা, ঠিক আছে স্যার। এই গেল বৃহস্পতি, এবং এবার চন্দ্রটা একটু বলুন, যে চন্দ্রের উপর যে দৃষ্টি ফেললো বৃহস্পতি, তাহলে কি রেজাল্ট হবে? শিক্ষা ক্ষেত্রে কি স্যার ভ্রমণ আসতে পারে? ও, আবার শিক্ষা কেন আসছে? শিক্ষা, শিক্ষা তখনই আসবে যখন আমার বুধকে কানেক্ট করবে এখানে। বদনাম হতে পারে। আচ্ছা যে আচ্ছা ইয়ে আচ্ছা। সাবানে চুবিয়ে কাচতে হবে। আমরা প্রথমে বলবো সেদ্ধ করতে চেঞ্জ, হবে গরম জল দিয়ে। আমরা প্রথমে বলবো একটা গ্রেট চেঞ্জ আসবে তার জীবনে, চন্দ্র মানে পরিবর্তন। হ্যাঁ। দেখুন, আমরা চন্দ্রের যে কারকতা পড়েছি, হ্যাঁ, সেই কারকতা অনুযায়ী আমাদের রেজাল্ট গুলো বলতে হবে, ঠিক আছে। স্যার। বদনাম আমি একটু মিউট করে দিলাম। হ্যাঁ, বদনাম, রাইট, এটা ঠিক বলেছেন। রেসিডেন্ট এবং বাড়ি, বাড়ি কিংবা অফিসের পরিবর্তন, ট্রান্সফার আর কি, ট্রান্সফার বা পরিবর্তন, এইটা হবে অবশ্যই। সেটা বাড়ি হতে পারে, সেটা কর্ম চেঞ্জ হতে পারে, বা কর্মস্থলের পরিবর্তন হতে পারে, বা অফিসের রুমের পরিবর্তন হতে পারে,
হ্যাঁ, বা ঠিকানা পরিবর্তন, মানে যে কোনো একটা পরিবর্তন আসবেই। সেটা কর্ম হোক, সংসার হোক, বাড়ি হোক, যেভাবে যে কোনো জিনিস, প্রফেশনাল পরিবর্তন হতে পারে। তো আমরা এই ক্ষেত্রে বলবো চেঞ্জ অফ রেসিডেন্স অর অফিস। এবং আবার চন্দ্রমানি হচ্ছে কি মন বা মানসিকতা বা চঞ্চলতা, এগুলো সব চন্দ্রকে বোঝায়। তো এই কারণে এই সময় অবশ্যই তার মন মানসিকতা মধ্যে একটা পরিবর্তন আসবে, একটা চেঞ্জ অনুভব করবে সে হৃদয় থেকে, যে আসলে এখন পরিবর্তন করা দরকার। এবং সেই সাথে অবশ্যই ওই যে ফিমেল সেই চাইল্ডের কথা চেঞ্জটা বললাম। কিন্তু আধ্যাত্মিকতার দিকেই হবে। সেই হ্যাঁ, তা চেঞ্জটা তো কিন্তু অবশ্যই। আধ্যাত্মিকতার দিকেই হবে। এই চেঞ্জটা আধ্যাত্মিকতা যাবে, কারণ ওই যে বৃহস্পতিও সহযুক্ত আছে তো। আমাদের মন মানসিকতা গুলো একটু জ্ঞানের প্রতি, শ্রদ্ধার প্রতি, গুরু কর্মের প্রতি, হ্যাঁ, এগুলোর প্রতি আগ্রহ বাড়বে। তারপরে যেমন ধরুন আপনার এই যে কি বলে, এই যে ফিমেল চাইল্ডের জন্ম হতে পারে, কারণ চন্দ্রমানি হচ্ছে নারী গ্রহ। এটা একটা ফিমেল প্ল্যানেট, যার কারণে তার কন্যা সন্তানের সম্ভাবনা রয়েছে। আবার বৃহস্পতি সন্তানকারক গ্রহ। তো এই সময় অবভিয়াসলি তার কন্যা সন্তানেরই যোগটা একটু বেশি, যদি সে বিবাহিত হয় আর কি। আর বিবাহিত না হলে তো সেটা কথা নেই। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে চন্দ্রমানি ভ্রমণ। হ্যাঁ, চন্দ্রমানি আবার ভ্রমণ, ট্রাভেলিং। তো এই ক্ষেত্রে জাতকের অবশ্যই আগামী বছরে প্রচুর ভ্রমণ আসবে। কর্মসূত্রে সে প্রচুর ভ্রমণ করতে হবে। জ্ঞান সঞ্চয়ের জন্য অনেক ভ্রমণ করবেন। হ্যাঁ, গুরুধামে যেতে পারে, যেহেতু বৃহস্পতি মানে গুরু। গুরুধামে যাবে, বা নতুন গুরু গ্রহণও করতে পারে, যেহেতু ভাগ্যবতী কালপুরুষের সেটা হলো বৃহস্পতি। তো সেক্ষেত্রে গুরু ভাগ্যটাও, দীক্ষা, এইসব বিষয়গুলো আসতে পারে। আচ্ছা, ফরেন ট্রাভেল হতে পারে, যদি অবশ্যই বৃহস্পতি চন্দ্র রাহু যুক্ত থাকে, তাহলে অবশ্যই ফরেন ট্রাভেল সম্ভাবনা এক্ষেত্রে বেশি। আবার এমনও হয় কিছু ব্লেমস বা এই যে কিছু অপমান, কিছু কলঙ্ক, কিছু বদনাম প্রাপ্তি হতে পারে, এবং এটা নারী ঘটিত কারণে। ঠিক আছে। আচ্ছা, আবার এমনও হয় যে যেহেতু এখানে আবার এই কি বলে লস, চন্দ্রমানি হচ্ছে লসের কারক গ্রহ, আমাদের নারী জ্যোতিষ মতে লসের কারক গ্রহ হচ্ছে চন্দ্র, খরচ। এই সময় কিন্তু তার জীবনে খরচ বেড়ে যাবে বা তার লস হতে পারে। ঠিক আছে। এবং আরেকটা হলো চন্দ্রমানি হচ্ছে ঠান্ডা বা জল। তাহলে ওই জল সংক্রান্ত যে ডিজিজ গুলো রয়েছে সেগুলোতে তার ভোগান্তি বাড়বে। বিশেষ করে এই যে ঠান্ডা লেগে যে প্রবণতাগুলো হয়, ঠান্ডা, কাশি, অ্যাজমাটিক সমস্যা, তারপরে ধরলাম এই যে পানি দূষণ থেকে যেটা তৈরি হয় একটা, যাই হোক, যেটাই হোক, পানি জাতীয় আর কি সমস্যা, স্বাস্থ্য একটু দুর্বল হতে পারে। আবার এমনও হয়, সেটা হলো ওই যে যদি চন্দ্রকেতু যুক্ত থাকে আর কি, তাহলে অবশ্যই তীর্থযাত্রা বা তীর্থ ভ্রমণ, বিশেষ করে হোলিবাত, মানে গঙ্গাতে স্নান বা যে কোনো পুণ্যতীর্থে স্নান, এটারও কিন্তু সংযোগ ঘটে। তো এই জাতকের যেমন আরেকটা হচ্ছে মায়া, চন্দ্রমানি মা। তো মায়ের ক্ষেত্রে অবশ্যই কি যাবে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ সমসপ্তম দৃষ্টি ফেলেছে মায়ের উপরে। তাহলে মানে গুড ফর মাদার, এবং বলা যায় গুড ফর এল্ডার সিস্টারও হতে পারে, চন্দ্রমানি এল্ডার সিস্টার। আশা করি বুঝতে পেরেছি আমরা এতটুকু। এইগুলো হচ্ছে রেজাল্ট, আমরা ওই ভাবটা ওইগুলো আমরা এখন হিসেব করব না। আমরা শুধু চন্দ্রের উপরে দৃষ্টি দিচ্ছে, চন্দ্রের যে যে কারকতা রয়েছে, যেগুলো প্রাসঙ্গিক, সেগুলো ধরেই আমরা প্রেডিকশনটা করব। বোঝা গেল কি? আচ্ছা, তাহলে এতদিন যে মানে বৃহস্পতি মনে করুন মানে জীবলগ্ন থেকে ষষ্ঠ ভাবে ছিল, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ষষ্ঠ ভাবে যখন ছিল, তার ষষ্ঠ ভাবের ফলটা কিরম বুঝবো আমরা? ষষ্ঠ ভাবের কোনো ফল না, এখানে ফল দেবে সেই মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে পঞ্চমে। না, মনে করুন এখন সপ্তমে আছে, হ্যাঁ, ঠিক আছে, মানে জীবলগ্ন থেকে সপ্তমে বৃহস্পতি আছে। আমি বলতে চাইছি জীবলগ্ন থেকে যখন ষষ্ঠে বৃহস্পতি ছিল, তা তার ফলটা কি দাঁড়াতো? ওই সেটাই তো বক্রি নয় বললাম, এখানে। সেটাই তো বলছি। যখন সেই ষষ্ঠে ছিল মানে মিথুনে ছিল, তখন তার পঞ্চম দৃষ্টি কাকে দিল? মঙ্গলকে দিল। তাইলে তার বৃহস্পতি মঙ্গলের উপর যে গোচর ফল, ওইটাই দিবে, ওইটাই দিয়েছিল তাকে। আবার যেমন ধরুন এই সমসপ্তমে কেউ নেই, আবার এখানে কেতু আছে। কেতু মানে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক গ্রহ। ওই সময়টাতে সেই তাহলে এটার রেজাল্টও পাবে। তার মানে সেই পেল কোথায়? মঙ্গল এবং কেতু, এর রেজাল্ট গুলো সে পাবে। ঠিক আছে। মঙ্গল এবং কেতু, এবং সেক্ষেত্রে এই যে ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে, আধ্যাত্মিক, গুপ্তবিদ্যা, অকাল্ট সায়েন্স, তন্ত্র, এই সকল বিষয়ের প্রতি তার আগ্রহ বেড়ে যাবে, আধ্যাত্মিক জ্ঞানের সঞ্চিত হবে। এবং মঙ্গল থাকার কারণে তার কিছু ব্লাড ঘটিত কিছু সমস্যা থাকতে থাকবে,
যেহেতু মঙ্গল মানে রক্ত, রক্তপাত বা অ্যাক্সিডেন্টাল কেস, দুর্ঘটনা, এগুলো সব মঙ্গল বোঝায়। ঝগড়াঝাটি, হ্যান্ডকাপ, পুলিশি ঝামেলা, আইনি ঝামেলা, মঙ্গলকে তো থাকলে এটা আইনি ঝামেলা হয়। ঠিক আছে, বিভিন্ন রকমের ভূমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা, এগুলো রেজাল্ট জাতকের কাছে আমরা পাবো এর আগে। আচ্ছা, না তাহলে এই যে মনে করুন এখন যেমন আছে, সপ্তম ভাবে তো সবে আসলো, হুম, তো আবার বক্রি আবার সেই জায়গায় ফিরে যাবে। তাই ফিরে গেলে যেগুলো আমরা এতক্ষণ আমরা যেগুলো আমরা আমি আবার বলছি আপনাকে, আমরা সপ্তম ভাবে এসেছি এই কথাটা আপাতত এখন আমরা ভুলে যাব। এখানে সপ্তম ভাবে আসেনি, বলবো যে আমরা এখানে কর্কটে এসেছে। ঠিক আছে, কর্কটে ও এসেছে। কর্কটে এসে সে কোন কোন গ্রহকে দৃষ্টি দিচ্ছে 1 2 7 5 9 এর মধ্যে, সেটা আমরা দেখবো। ওই ভাব শব্দটা আমরা ভুলে যাবো এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাব শব্দটা আমরা এখন এটা বিচারই করব না। ওকে। হ্যাঁ, তাহলে ওভারঅল যদি আমরা ডিসকাস করি, তাহলে বৃহস্পতি যে যে গ্রহকে পেলো, তাহলে প্রথমে বুধ রাহু রবিকে পেলো, এরপরে চন্দ্র বৃহস্পতিকে পেলো। এখন পাবে কাকে? এই বৃহস্পতি আবার নবমে স্যাটার্নকেও পাচ্ছে। খেয়াল করুন, নবম ভাবটা তো গুরুত্বপূর্ণ। তাহলে নবম ভাব বলতে নবম রাশি আর কি, বৃহস্পতির গোচরের সাপেক্ষে নবমে গিয়ে সেই শনিকে কানেক্ট করলো। তাহলে শনিকে কানেক্ট করলে কিরকম হয়? আচ্ছা, শনি মানে হচ্ছে আমাদের কি, কর্মকারক গ্রহ। তাহলে শনি কর্মকারক গ্রহ থাকার কারণে এই সময় জাতকের আগামী বছর, আগামী 1 বছর তার নতুন কর্মপ্রাপ্তিও হতে পারে। মানে অথবা জাতকের যদি বেকার থাকে আর কি, সে কর্মে যদি, উন্নতি হয়। হ্যাঁ, কর্মে উন্নতি, ভেরি গুড, এটা চমৎকার বলেছেন। এবং কর্মে অবশ্যই উন্নতি আসবে, কারণ একটা পজিটিভ গ্রহ দৃষ্টি দিচ্ছে কর্মকারক গ্রহের উপরে। হ্যাঁ, আবার হ্যাঁ। প্রমোশনও হতে পারে। প্রমোশন বা কর্মে থাকলে প্রমোশন হবে, বা প্লেসমেন্ট হবে, হ্যাঁ, চেঞ্জ কাজের হবে। প্রেশার বাড়বে। হ্যাঁ, মানে কাজের প্রেশারটা আসলে ঠিক বলবো না আমরা। কাজের প্রেশার যখন শনি যখন বৃহস্পতিকে ইয়ে দিবে, শনি যখন শনিকে দৃষ্টি দিবে তখন প্রেশারটা বাড়ে আর কি। বাট বৃহস্পতি কিন্তু প্রেশারটাকে বাড়ায় না, বরং যা আছে তাই সেখানে থাকবে, বাট প্রমোশনটা অপরচুনিটি দেবে। আনে। হ্যাঁ, অপরচুনিটি, রাইট, সুযোগটা সৃষ্টি করে দেবে, ভাগ্যটাকে হুম। ওপেন করে দেবে। আচ্ছা, আরেকটা হলো এই যে ট্রান্সফার, তো বললাম ট্রান্সফার, পরিবর্তন, স্মুথ, মানে জবের জন্য একদম দারুণ একটা সময় এই সময়টাতে, কর্মকারক গ্রহ শনির উপরে যে দৃষ্টি আসছে। আবার এমনও হতে পারে যে আপনার শনি জাতীয় যা যা কিছু বোঝায়, যেমন শনি তো শুধু কর্ম বোঝায়, ঠিক আছে, আবার শনি মানে বড় ভাই, বড় বড় ভাইয়ের, ভাইয়ের উন্নতি হয়। হ্যাঁ, বড় ভাইয়ের উন্নতি, বড় ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। ঠিক আছে। আচ্ছা, আবার এমন হতে পারে শনি মানে সাফারিংস, দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, এগুলো কিছুটা লাঘব হবে, কারণ এই যেহেতু শুভ গ্রহ এটার উপর দৃষ্টি দিচ্ছে আর কি। এবং সেক্ষেত্রে ভালো তার ধর্মকর্মাধিপতিও যোগটা তৈরি হয়। আর ধর্মকর্মাধিপতি যোগ মানে হচ্ছে ধর্মকর্মের ভেতর দিয়ে তিনি যাবেন, তার নিজস্ব কর্মে ফিক্স থাকবেন, ভালো একটা উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। এই গেল আমাদের বৃহস্পতি সাপেক্ষে যাবতীয় যত গ্রহ কানেকশনে পেলাম গোচরে আগামী 1 বছরের মধ্যে, সব কিছুকে মিলিয়ে আপনি একটা সারাংশ করে ক্লায়েন্টকে বলবেন। ঠিক আছে। তাহলে ওভারঅল যদি আমরা সাম আপ করি, তাহলে আমরা কি পাবো? যে এই সময়টাতে জাতকের অ্যাস্ট্রোলজি গুপ্তবিদ্যার প্রতি আকর্ষণ বাড়বে, তার প্রমোশন হবে, কর্মের পরিবর্তন হতে পারে, কর্মস্থল অফিসের পরিবর্তন হতে পারে। এবং জাতকের যে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে মানসিক ভয়ও থাকতে পারে, যেহেতু রাহু কানেক্ট করলো, বা উদ্বিগ্নতাও থাকতে পারে, আমি প্রমোশন কবে পাবো, কখন পাচ্ছি, এগুলো নিয়ে তার টেনশন থাকবে। এবং সেই ঠান্ডার সমস্যাও ভুগবে শীতকালে, বিশেষ করে এটার বেশি প্রকোপটা বাড়ে। তাছাড়া তার জল জাতীয় যে কোনো ডিজিজও হতে পারে। ঠিক আছে। এবং তার মায়ের স্বাস্থ্য ভালো যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই ভালো দেখতে পাওয়া যাচ্ছে, তীর্থস্থান হলিযাত্রা সেই ভিজিট করবে। এই যে আপনি তখন 10 20টা কথা বললেন, হ্যাঁ, 10 থেকে 20টা পয়েন্টস আপনি বলে দিলেন, এই 20 পয়েন্টস এর মধ্যে দেখা গেল কি একেবারে 17 18 পয়েন্টই আপনার মিলে যাবে, এটা বাধ্য মিলতে। এটা দারুণ কাজ করে এই গোচরটা। এবং আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টের জন্মছকে যেগুলো যেগুলা দেখেছি, বলেছি, ম্যাক্সিমামে কিন্তু মিলেছে। এই কারণে আমি বলবো এই যে এভাবে বিচার করবেন, আমরা ওই ভাব কত ভাবে আছে, কত ভাবে দৃষ্টি দিচ্ছে, সেটা আমরা হিসেব করব না। আমরা আমাদের নারীতে আসলে ভাবের চেয়েও গুরুত্ব পাবে সবচেয়ে গ্রহ। কারণ আমাদের ভাব কিন্তু রেজাল্ট দেয় না, রেজাল্ট দেয় কি গ্রহ। ঠিক আছে, প্ল্যানেট মোস্ট ইম্পর্টেন্ট। ভাবটা হচ্ছে তার ক্ষেত্র।
ক্ষেত্র মানে কি, প্রভাব রেজাল্ট দেবে, ঠিক আছে, রেজাল্টের ভেরিয়েশনটা নির্ভর করবে ভাবের উপরে। ওই যে আমরা বৈদিক জ্যোতিষে কি বিচার করি, যেমন ধরুন আমরা শিক্ষা বিচার করব, তাহলে আমরা পঞ্চম ভাবে চলে যাই, লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব দেখি, উচ্চশিক্ষার জন্য নবম ভাব দেখি, তাই তো, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম, এগুলো আমরা দেখি। তো এখানে কিন্তু এরকম না, এখানে হচ্ছে আপনি শিক্ষা বিচার করতে গেলে আপনাকে শিক্ষাকারক গ্রহ বুধকে দেখতে হবে। বুধের অবস্থান কি, বুধ নিচস্থ না উচ্চস্থ, বুধ দুর্বল না সবল, বুধের দ্বাদশে দ্বিতীয় বা সমসপ্তমে গ্রহ আছে কিনা, না শত্রু গ্রহ আছে, বুধ কতটা পীড়িত, কতটা মেলেফিক হয়ে আছে, বুধ কতটা পজিটিভ, এটার উপরে নির্ভর করবে শিক্ষার অবস্থা। ঠিক আছে, এরপরে আমরা যখন গোচরে বৃহস্পতি আসবে, তাহলে তো ভালো ওই সময় শিক্ষাক্ষেত্রে। আর যদি কেতু আসে, তাহলে শিক্ষাক্ষেত্রে বাধা, ফেল করা বা ইয়ার লস হওয়ার সম্ভাবনা রয়েছে। বোঝা গেল বিষয়টা? তাহলে এটা কি বললেন আপনি, বৃহস্পতির কি গোচর তো বৃহস্পতি, এবার ধরুন কেতু কোনো মানে 2, 7, 5, 9-এর মধ্যে কেতু বা সে বুধ নেই, তাহলে সেক্ষেত্রে কি করব? বুধ না থাকলে তো মানে ভালো, তাহলে তো পজিটিভটাই ঘটবে। আর যদি কেতুর সাথেও কানেক্টেড হয়ে যায় বুধ কোনোভাবে, তাহলে আমরা এটা মিক্স আপ রেজাল্ট দেবে, মানে বাধার ভেতর দিয়ে সে পাবে, অর্থাৎ সে ফেল করবে, ইয়ার লস হবে, বা দেখা গেল কি তাকে রিটেক দিতে পারে, হুম, ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে হতে পারে, বা তার পরিবেশটা অনুকূল পাবে না। তবে সেটা যদি আধ্যাত্মিক কোনো সাবজেক্ট হয়ে থাকে, স্পিরিচুয়াল, যেমন ফিলসফি, মেডিকেল সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, এই যেগুলোতে রিসার্চ বা মানে গোপনীয় বিষয়গুলো থাকে, সেগুলো এই ক্ষেত্রে উন্নতি করতে পারবে। আদারওয়াইজ যেগুলো মুখস্থ নির্ভর যে বিদ্যাগুলো আছে, সেগুলোতে খুব একটা ভালো করবে না। কারণ কেতুর যে ধরন বা কেতুর যে ভাবনা চিন্তা, এটা সে মুখস্থ নয়, বরং সেটাকে হৃদয় দিয়ে উপলব্ধি, আত্মোপলব্ধির জায়গাটাকে উন্নত করে, স্বাধীন চিন্তা, স্বাধীন চেতা, এগুলো হচ্ছে কেতুর কাজ। এবং কেতু কোনো নির্দিষ্ট বিষয়ে আবদ্ধ থাকতে পারে না, কেতু সবসময় গভীরে যেতে চায়, মূলে যেতে চায়। এই কারণে দেখবেন কেতুর একটা নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র। এই মূলা নক্ষত্রের মধ্যে সে মূলে যেতে চায়, গভীর পর্যায়ে যেতে চায়, একদম অন্তর্জ্ঞান, অন্তর্দৃষ্টি, দিব্য দৃষ্টিটাকে জাগ্রত করে হচ্ছে কেতু। কারণ ফিলসফি চর্চা করলে আমরা জানি মানুষের অন্তর্দৃষ্টি ওপেন হয়ে যায়, মানুষের ভেতরে একটা আত্মজ্ঞান, একটা প্রজ্ঞা শক্তি জাগ্রত হয়, এবং সেটা কেতুর কারণে হয়। ওই সকল সাবজেক্টটা অবশ্যই ভালো করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, এইগুলো আমাদের জুপিটারের গোচর। ঠিক আছে। যাই হোক, তো আমরা এখানে বুঝতে পেরেছি তাহলে। এভাবে আপনি একটা প্ল্যানেটের গোচর ফলটা আপনি বললেন, বলার পরে এবার আপনি দেখলেন যে হ্যাঁ, তার কর্মের বিষয় নিয়ে সে উদ্বিগ্ন, তখন আপনি স্যাটার্নের গোচরটা আপনি তাকে বললেন, শনির গোচরটা আপনি বলে দিলেন। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, শনির গোচরটা এবার আমি বলি। শনির গোচরটা এবার আমি একটু সব কিছুকে আবার মুছে দিয়ে ফ্রেশ করে নিলাম। এখন শনি আছে কোথায় আপনারা বলুন? আইসিসে। হ্যাঁ, এই যে শনিটাকে আমি ব্লু পেন দিয়ে লিখলাম, এটা হচ্ছে মিনে আছে। আমাদের হ্যাঁ। হুম। মিনে আছে। ঠিক তাহলে ঠিক। বিশেষ করে আমি রণজিৎ বাবু আপনাকে বলছি, আপনি একটু ভালো করে আবার খেয়াল করুন। আমরা এতক্ষণ জুপিটারের যেভাবে ফলগুলো বললাম, এখন শনির ফলগুলো আমরা ঠিক সেম ভাবে বলবো, মানে সিস্টেম একই, হয়তো রেজাল্ট একটু ভিন্ন হবে আর কি। তো এখন দেখুন এই জাতকের, শনি কবে ঢুকেছে এটা বিয়েতে? শনি তো মিনে অনেকদিন। আছে, শনি 29শে মার্চ, 29শে মার্চ 2025 ঢুকেছে। 25-এ ঢুকেছে, রাইট, এটা আমার 2.5 বছর থাকবে, ঠিক আছে। তাহলে এখন মানে মোটামুটি মাঝামাঝি আছে, এর মধ্যে রেট্রোগেশন আসবে, রেট্রোগেশন শেষ হয়েছে কিনা আমি খেয়াল নাই, দেখি নেই। আচ্ছা, যাই হোক, যেটাই হোক, তো এখন বলুন যে শনি সম্পূর্ণভাবে সবচেয়ে ফার্স্ট হাউস তো গুরুত্বপূর্ণ সবচেয়ে, হ্যাঁ, এরপর সেকেন্ড হাউস। তো ফার্স্ট হাউসে সেই জন্মছকে শনিকে প্রভাব দিচ্ছে বা গোচর দিচ্ছে। তাহলে দেখুন তো কেমন হতে পারে, দেখি বলুন। কাজের প্রেশার বেড়ে যাবে স্যার, শনি শনির উপর দিয়ে গোচর করছে। হ্যাঁ হ্যাঁ, একদম 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 রাইট। শনিতে, শনির উপরে শনি আসা মানে হলো কাজের এত প্রচন্ড প্রেসার, যে আপনার সে কাজের প্রেসারে একদম সাকসেস দেবে, ঠিক আছে, কিন্তু প্রেসারের মাধ্যমে সাকসেস দেবে। এবং হুম। দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলোকে সে কি করবে, মানে আরো বুস্ট আপ করবে আর কি।
দুঃখ আচ্ছা, কষ্ট। এই সময় কি এর এটা হবে না যে ভুল বোঝা, ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুলে যাওয়া, আলস্যতা আসা, এগুলো তো আসবে? আলস্যতা তখনই আসবে যদি জন্মছকে শনি নেগেটিভ থাকে। আবার জন্মছকে যদি শনি পজিটিভ থাকে তাহলে কিন্তু সেটি অলসতা নয়, বরং পরিশ্রম করাবে অনেক বেশি। গত ভাবে তো এখানে জলজ ক্ষেত্রে বসে আছে, দৈত্য রাশিতে বসে আছে, তারপর আপনার কি বলে, আহ, আচ্ছা, তা আমি এখানে আমি তৃতীয় ভাবে বসে আছে। আমি আমি বলে যাই, একটু শুনেন। সেটি হলো, শনি হচ্ছে আমাদের কর্মকারক গ্রহ এক। তো এবং সেহেতু জন্মছকে শনির উপরে গোচরে শনি আসছে, যার কারণে কর্মের উপরে পুনরায় কর্মের আগমন ঘটছে। তার মানে ওনার প্রমোশন যেমন হবে, একইভাবে ওনাকে প্রচুর কাজ, প্রচুর স্ট্রেস, প্রচুর প্রেসার, চাপ বৃদ্ধি পাবে। হুম। এটাকে আমরা বলি ডাবল ট্রানজিট থিওরি। মনে রাখুন, এটাকে আমরা বলি ডাবল ট্রানজিট থিওরি। অর্থাৎ সেম হুম। প্ল্যানেট যখন সেম প্ল্যানেটকে দৃষ্টি দেয় তখন ওইটার জন্য আরো পাওয়ারফুল হয়ে যায়। যেমন প্রমোশনও হবে, তেমনি কাজের প্রেশারও বেড়ে যায়। একটু নয়েজটা আসছে, আমরা একটু মিউট করি। যখন কথা বলবেন তখন আনমিউট করে কথা বলবেন, বাকিটা সময় মিউট হয়ে থাকলে ভালো। তো কর্মের উপরে কর্মকারক গ্রহের দৃষ্টি মানে হলো প্রমোশনের সাথে সাথে ওনার কর্মের চাপও বেড়ে যাবে, দায়িত্ব বেড়ে যাবে, রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। কারণ শনি মানে রেসপন্সিবল, তাই দায়িত্ব। ঠিক আছে? এবং অতিরিক্ত কর্মের কাজের দায়িত্বে ওনার মানসিক স্ট্রেসটা বাড়বে, মানে দুঃখ কষ্ট যন্ত্রণাটা একটু বাড়বে। ক্লান্ত হয়ে পড়বে, একদম অতিরিক্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, যার কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে। নার্ভাস ব্রেকডাউন হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। শারীরিক কষ্ট বৃদ্ধি পায় যদি শনি নেগেটিভ প্ল্যানেটের সাথে যুক্ত থাকে জন্মছকে, তাহলে কিছুটা নেগেটিভ ভাইব্রেশনটাই বেশি দেবে। বোঝা গেল? আবার যদি শনি মানে বড় দাদা, তাহলে বড় দাদার ক্ষেত্রেও কঠিন সময়, এটা স্বাভাবিক, বোঝা যাচ্ছে। শরীরে যন্ত্রণা, দুর্বলতা এগুলো থাকবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, কালপুরুষের সর্বশেষ রাশি তো, এবং এটি আমাদের পা, অর্থাৎ বিশেষ করে পায়ের পাতা, পায়ের আঙ্গুল, এই বিষয়গুলোকে বেশি ইন্ডিকেট করে। তো যার কারণে আমাদের পায়ের যন্ত্রণা, শনি মানে তো যন্ত্রণা, পায়ের এই অংশটা হয়তোবা কোনো কারণে ফ্র্যাকচার হয়ে যাওয়া, বা কোনো কারণে আঘাত থেকে যন্ত্রণা, হ্যাঁ, বা দীর্ঘক্ষণ বসে বসে কাজ করতে গিয়ে পায়ে পানি জমা, অর্থাৎ বা আর্থ্রাইটিসের যে ব্যথা বেদনাগুলো আছে, এই বিষয়গুলোকে ভোগান্তি বেড়ে যাবে। ইভেন সেটা জলও আসতে পারে, কারণ আমরা জানি এটা জলজ রাশি, পায়ে জল জমতে পারে, এটা খুব সিম্পল ব্যাপার। এরকম হয়। অথবা দেখা গেল কি, পাতে ব্যথা, পায়ের পাতায় ব্যথা তৈরি হওয়া, হাঁটতে কষ্ট হওয়া, কোনো না কোনো প্রবলেম জাতককে দেবে এটা। এই গেল আমাদের শনি সংক্রান্ত আলোচনা। বোঝা গেল? এতটুকুই? হ্যাঁ, না হ্যাঁ আরো তো। স্যার। হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা তো শনির জন্য আমরা এতটুকুই। শনির জন্য যা যা কিছু বোঝাই, শনি মানে আমরা আমাদের মানে এখানে আসলে অনেক কারকতা তো, আমরা শুধু সেই সকল কারকতা নেব যেগুলো জাতকের জন্য প্রযোজ্য। ঠিক আছে? যেগুলো জাতকের জন্য প্রযোজ্য সেগুলোকে আমরা নেব। আর যেগুলো জাতকের সাথে রিলেটেড না, সেগুলোকে আমরা এখন হিসেব করব না। ঠিক আছে? না, যেমন যেমন তাহলে আমার পরে স্যার আমরা ম্যাক্সিমাম বিশেষ করে কর্ম সংক্রান্ত বিষয়গুলোকে আমরা বেশি দেখব এই শনি থেকে। ঠিক আছে? স্যার কর্ম। আমি স্যার একটা একটা কথা বলি। বলুন হ্যাঁ, বলুন, আপনি কি বলবেন বলুন। আহ না, আমি বলছিলাম স্যার, এইখানে যেহেতু বৃহস্পতি আর শনি একে অপরের সাথে ক্ষেত্র বিনিময় করেছে, সেক্ষেত্রে ট্রানজিটে কি কিছু আলাদা রেজাল্ট আসতে পারে, নাকি শনি না, না, শনির না, উপর না, দিয়ে ট্রানজিট এইখানে করছে বলে আমরা শুধু সেটাই আমরা দেখবো? ক্ষেত্র বিনিময়ের রেজাল্ট ট্রানজিটে খুব একটা কাজ করবে না। আমরা শুধু যে গ্রহটা আচ্ছা, বসে আছে ওইটাকেই আমরা রেজাল্ট দিব। বুঝতে পেরেছি। যেমন আমারও এই সময় এসে শনির উপর দিয়ে শনি ট্রানজিট করছে পাইসিসে। হ্যাঁ, তো এবছর যেমন দেখেছি, প্রচন্ড কাজের প্রেশার বেড়েছে, স্ট্রেস বেড়েছে, পায়ে চোটও পেয়েছি। তো এইগুলো হয়েছে যেগুলো আপনি বললেন আর কি, বা এই এই সবগুলোই আমি দেখতে পেয়েছি আমার সাথে। মানে প্রচন্ড পরিমাণে কাজের প্রেশার বেড়েছে, মানে হ্যাঁ, হ্যাঁ। খাওয়ার সময় আমরা পাচ্ছি না। এবং এটা শুধু এখন না, এটা তো এখনো 2.5 বছর, তো মাত্র 1 বছরও হয়নি। আরো হ্যাঁ, হ্যাঁ, আসবে হ্যাঁ, ভোগান্তি। তো শনি যতটা শনির কাছাকাছি আসবে, আপনার ডিগ্রি, জন্মছকের শনির যে ডিগ্রিটা আছে, যতটা হ্যাঁ, কাছাকাছি আসবে ততটা প্রভাব বেশি হবে। ঠিক আছে? আবার ছেড়ে চলে গেলে তখন ওইটাই। আবার কমতে থাকবে ধীরে ধীরে।
মানে আমারও এখন আচ্ছা। ট্রানজিটের তো 1 ডিগ্রিতে রয়েছে শনি। ও আচ্ছা যেমন আচ্ছা আচ্ছা। জন্মছকে আমার শনি 23 ডিগ্রিতে, তো এই প্রেশারটা আরো বাড়তে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 23 ডিগ্রি এই প্রেশারটা কাছাকাছি আরো আসলে আরো বাড়বে। বেশি হয়ে যাবে তখন। হ্যাঁ। এক্স্যাক্টলি আচ্ছা, এক্স্যাক্টলি। জীব ঠিক আছে। জীবলগ্ন হিসাবে এখানে কি তৃতীয় ভাবে আমি কি শনিকে দেখতে পারি? না না না, এখানে আমরা দেখবো না সেটি। ঠিক আছে, তো এইটি তার হলো। মানে যেটা এখানে শনি থেকে বলছিলাম, শনির বিচারটাই করবো তো? হ্যাঁ হ্যাঁ, শনি থেকে শনির বিচারে হবে, একদম একদম রাইট। আচ্ছা, এখন দ্বিতীয় রাশিতে কেউ নেই, তো দ্বিতীয় তাহলে কাটা। পঞ্চমে আছে কিনা কেউ দেখুন, তো পঞ্চমে কেউ নেই, কাটা গেল। তো সমসপ্তমে কিন্তু আছে, এখানে শুক্র ভেনাস আছে। তার মানে শনির দৃষ্টিটা ভেনাসের উপর পড়লো, তাহলে ভেনাস থেকে যা যা বুঝে সেগুলোকে প্রভাব করবে, স্লো ডাউন করে দেবে। হ্যাঁ, এখন আমরা শুক্র থেকে আমরা কি দেখি? প্রথমত যেহেতু জাতক, তার মানে বিবাহটাও আমরা দেখি শুক্র থেকে। তাহলে এই সময় জাতকের বিবাহের যোগ কিন্তু রয়েছে। এই সময় জাতকের বিবাহ, বিশেষ করে এই 2.5 বছর আর কি, জাতকের বিবাহের যোগটা অ্যাক্টিভেট আছে। তবে এটা একটু লেটের দিকে হবে, অর্থাৎ জাতক যদি 30 হয়ে যায় বা কাছাকাছি হয় তখনই তার বিবাহটা হবে। বেশি আর্লি হলে কিন্তু আবার বিবাহ দেবে না, কারণ শনির নেচারটা হচ্ছে একটু লেটে দেয় সবকিছু। না, এটা একটা বিষয়। আবার এমনও হয় যে আপনার এই শুক্র মানে কি, ওই সম্পত্তি মানে জায়গা জমি সম্পত্তি যা যা কিছু বোঝায়, এই সকল বিষয়ে কিছুটা দেবে। তবে সেটা দেবে আপনার কর্ম ফল অনুযায়ী। আপনি যদি পূর্বজন্মের কর্মটা ভালো করেন বা ইহজন্মের কর্মটাও যদি ভালো করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো পুরস্কার শনিদেব দেবে। হুম। আবার এমনও হয় যে আপনার স্ত্রী যদি থেকে থাকে, তাহলে স্ত্রী, শুক্র মানে স্ত্রী আবার, তাহলে স্ত্রীর উপরে শনি দৃষ্টি দেওয়া মানে আপনার স্ত্রীর প্রেশার বেড়ে যাওয়া, কর্মের প্রেশার আর কি, বিশেষ করে আবার স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো বেড়ে যাওয়া। হ্যাঁ, বা স্ত্রীর মধ্যে একটা নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং দেখা যাবে। ঠিক আছে, যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে শনি অবশ্যই দুঃখ কষ্ট দেবে। আর যদি স্ত্রী পরিশ্রমী হয় তাহলে শনি সেক্ষেত্রে ধান কি বলা যায়, মানে ইয়ে করে দিবেন, ধন্য করে দিবেন আর কি, অর্থবিত্তে সম্পত্তি দিয়ে এগুলো। আবার এমনও দেখা যায় যে শুক্র মানে ভয়েস মানে কথা বলার কৌশল, কথা বলা, চলাফেরা, বা বিবাহের প্রস্তুতি নেওয়া। আর বিবাহের দশা যদি তাকে স্বাভাবিকভাবে এই সময় জাতকের বিবাহের কথাবার্তা হতে পারে এই 2.5 বছরের মধ্যে। আবার শুক্র মানে স্ত্রী প্ল্যানেট, ফিমেল প্ল্যানেট। তো নতুন বান্ধবীর সাথে সাক্ষাৎকার হতে পারে, নতুন সন্তান যোগ থাকতে পারে, কন্যা সন্তান, বিশেষ করে শুক্র মানে কন্যা সন্তান। আবার সমৃদ্ধি ধনলাভ, শুক্র মানে ধন সম্পদ, ধনকারক গ্রহ। তো সেক্ষেত্রে জাতকের অবশ্যই, হ্যাঁ, ধনকারক গ্রহ থাকার কারণে জাতকের অবশ্যই পরিশ্রমের মাধ্যমে তার ধনেরও উপার্জন হবে। তবে এই ক্ষেত্রে বলে রাখি, পরিশ্রম না করলে কিন্তু ধন আসবে না এই ক্ষেত্রে, কারণ শনি সম্পূর্ণ রেজাল্ট দেবে কর্ম অনুযায়ী। রাহু কিন্তু আপনার ফাটকা ইনকাম দেয়, মানে রাহু কি করে দেয়, অল্প পরিশ্রমে কেমনে আমি লাখ টাকা কোটি টাকা কামাবো, সেটা হচ্ছে রাহুর কাজ। বাট শনিদেব সেটা দেবে না, কিন্তু শনিদেব আপনার যতটুকু কর্ম ঠিক ততটুকুই আপনাকে ফল দেবে। আপনি যদি 2 টাকার জন্য পরিশ্রম করেন তাহলে আপনি 2 টাকাই পাবেন। ঠিক আছে, এটা হলো শনির কাজ। এই জন্য আপনার কর্মটা এই সময় শুদ্ধ হওয়া চাই, তাহলে আপনার ধন ওইভাবে অনুযায়ী আসবে, ধন সম্পদ আর কি, সমৃদ্ধিও আসবে অবশ্যই। আর আরেকটি বিষয় হচ্ছে আপনার আর্থিক উন্নতি অবশ্যই এই ক্ষেত্রে হবে, আর্থিক উন্নতির একটা যোগ থাকবে। ঠিক আছে। তো আর আপনার স্ত্রীর ক্ষেত্রে যেটা হয় যে স্ত্রীর মধ্যে যেহেতু শনি একটা দৃষ্টি দিচ্ছে, আপনার স্ত্রীর শুক্র যদি ভালো থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার স্ত্রীর জন্য এনার্জি দেবে, মানে পরিশ্রম দেবে। আর যদি স্ত্রী শুক্র ভালো না থাকে, যেমন শুক্র এখানে ডাউন আছে এই ছকে আর কি, তো নিচস্থ হয়ে আছে, তার মানে এই ক্ষেত্রে স্ত্রীর আলস্য বেড়ে যাবে, মানে অলসতা বেড়ে যাবে, বা এনার্জির একটা অভাব দেখতে পাওয়া যাবে, শারীরিক অসুস্থতা। আর যদি পরিশ্রম বৃদ্ধি পাবে কিন্তু স্ত্রীর। ঠিক আছে, তো এই হচ্ছে সাড়ে আমাদের। সাতিটা ধরবো না, না? 7.5টা এখন কেন আসবে বলুন তো? সাড়ে না, সাথে তো বলছি ধরবো না আর কি। না 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 না, এখানে এটা 7.5টা আমরা এখানে ধরবো না। 7.5 হচ্ছে যখন চন্দ্র যেখানে বসে তার আছে সেই রাশি বা কারণ আগের রাশি হচ্ছে, পরের রাশি। হ্যাঁ, কারণ হচ্ছে আমি শনি এখন বর্তমানে যেখানে আছে পাইসেসে, সেখানে শুক্র শনি আমার আছে, কিন্তু চন্দ্রটা আমার মেসে আছে। ও হ্যাঁ, তাহলে সেই তো জন্যই হবে, জিজ্ঞেস তাহলে করছি। আপনার অবশ্যই স্টার্ট হয়েছে 7.5টা, 7.5টা শুরু হয়েছে। ঠিক আছে, আবার 7.5টা এফেক্ট হবে সব, না, না?
এটা ধরবো না। আগামী যখন মেষে যখন শনি আসবে, তখন আপনার সাড়ে সাতিটা একদম চরম বা শিখর পর্যায়ে যাবে। হ্যাঁ, তখন হয়তো ওটার রেজাল্টটা বেশি দিবে। আর তাছাড়া আসলে বৃদ্ধ মানে বিশেষ করে যাদের বয়স 40 বা 50 এরকম, তাদের ক্ষেত্রে বৃদ্ধ বয়সে আসলে শনি খুব একটা কষ্ট দেয় না। একটু ইয়াং বয়সে একটু বেশি ডিপ্রেশনে ফেলে আর কি। আর শনি তো নিজেই বৃদ্ধপতি, বৃদ্ধের জন্য বৃদ্ধ বন্ধু হয়ে যায় তখন। ঠিক আছে, শনি অত্যন্ত তখন অতটা ইয়ে করে না। কর্ম অনুযায়ী আপনাকে ফল দেবে তখন ওই সময়। যার কর্ম খারাপ ওই সময় সাড়ে সাতিও খারাপ হয়। এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, এই সময়কালে কি কোনো মনে করেন শনি যে শুক্রের সঙ্গে মানে সংযোগ তৈরি করেছে, কোনো অবৈধ সম্পর্ক কি তৈরি করতে পারে? অবৈধ বলতে এরকম যে নতুন নারী বন্ধুর সাথে যুক্ত হতে পারে সে। ঠিক আছে। আর অবৈধ বলতে শনি তো আসলে ওরকম ভাবে ইলিগাল কোনো কিছু দেয় না। শনি তো একটা ন্যায় নীতিবান গ্রহ তো। না, হ্যাঁ। শুক্র তো এখানে নিচস্থ, এই জন্য আমি বলছি এখানে শুক্র না তো না না, নিচস্থ হয়ে শুক্র আছে। শুধু নিচস্থ না, শুক্র রাহু এবং মঙ্গলের মাঝখানে অবস্থান করছে। একটা নেগেটিভ ইয়েতে, মানে পাপকর্তারিতে আছে আর কি। তো এই কারণে এই জাতকের স্ত্রীর ক্ষেত্রে একটু ঝামেলা, স্ত্রীর মানে শরীর স্বাস্থ্য দুর্বল হবে, বা জাতকের স্ত্রীর ভোগান্তি থাকবে, কিন্তু লাইফ অনেক বেশি শনিও দৃষ্টি দিচ্ছে জন্মছকে। তো সেক্ষেত্রে এইটার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং স্ত্রীর মোটামুটি ভাগ্য খুব একটা ভালো হবে না। যদি রেমেডি নাই সেটা ভিন্ন কথা, আদারওয়াইজ কিন্তু আসবে না, ভালো হবে না। আর যে সম্পর্কের, এক্ষেত্রে রেমেডি কি হতে পারে? রেমেডি কথা যখন তুললেন, রেমেডি কি হতে পারে এই ক্ষেত্রে? না রেমেডি এখন আমরা এটা বলবো না, রেমেডি ক্লাস রেমেডি বলবো। ঠিক আছে, রেমেডি তো অনেক আছে, রেমেডির টপিক আলোচনা করলেই অনেক কিছুই, ওটা ভিন্ন টপিক চলে যাবে এখন। আমরা আপাতত জানবো কি কি হচ্ছে না হচ্ছে, রেজাল্ট আমরা প্রেডিকশন শিখছি। ঠিক আছে, গণনা শিখছি। তো যাই হোক, এখন গেল এই যে তাহলে শুক্র এই ক্ষেত্রে ম্যালেফিক, অবশ্যই শুক্র ম্যালেফিক। ক্ষেত্র বিনিময় আম, বুধ কোথায় আছে? না, ক্ষেত্র বিনিময় হচ্ছে না কোনোভাবেই। পজিটিভ কোনো গ্রহেরও দৃষ্টি, দুই তিন ও বৃহস্পতি দৃষ্টি আছে। তো বৃহস্পতি দৃষ্টি থাকলেও কি হবে? দেখুন, বৃহস্পতি নিজে অলরেডি নিচস্থ হয়ে বসে আছে, তো তার দৃষ্টি তো অতটা ভালো হবে না, স্ট্রং হবে না। এখানে কি আমরা দৃষ্টিটাকেও কাউন্ট করবো তাহলে? না না, আমি জন্মছকের কথা মানে ওই কুণ্ডলীর কথা বলছি, আমি গোচর বলছি না। আমি শুক্রের পজিশনটা দেখছি আর কি, মানে শুক্র কি দুর্বল সবল নাকি আসলে ম্যালেফিক সেটা দেখছি। তো যেহেতু এখানে শুক্র এক হলো নিচস্থ, এটা নাম্বার ওয়ান শুক্র পয়েন্ট। উচ্চস্থ থাকলে কি হবে? বলছি বলছি, এখানে শুক্র নিচস্থ, এটা নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট হচ্ছে রাহু এবং মঙ্গলের মাঝামাঝি অবস্থান করছে। তো এক্ষেত্রে অবশ্যই শুক্র সেকেন্ড নেগেটিভ পয়েন্ট পেল। আবার বৃহস্পতির দৃষ্টি যদিও বা আছে, নবম দৃষ্টি, কিন্তু নবম দৃষ্টি থাকা সত্ত্বেও এটা অতটা শক্তিশালী নয়, কারণ বৃহস্পতি নিচস্থ থেকে দৃষ্টি দিচ্ছে। এই কারণে তার অতটা ভালো না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি শুক্র এখানে পুরোটাই ড্যামেজ বা ডাউন হয়ে আছে। আর ডাউন হলে কি হয়? তো ডাউন হলে স্বাভাবিকভাবে আমি বললাম যে তার স্ত্রীর উন্নতি, স্ত্রীর লেখাপড়া বলুন, তার স্ত্রীর উন্নতি, শারীরিক যে উন্নতি বা ভাইটালিটি, লাইফ ফোর্স, এগুলো যথেষ্ট ভাব থাকবে। এবং তার স্ত্রীর ভাগ্য খুব একটা ভালো হবে না, জাতকের স্ত্রী ভাগ্য খুব একটা ভালো হবে না। হ্যাঁ, আবার স্ত্রীর মধ্যে দেখা গেছে যে অলসতা বেড়ে যাবে, যেহেতু নেগেটিভ আছে, পরিশ্রমের চেয়েও সে অলসতা থাকবে। এবং সে অল্প পরিশ্রমে হাঁপিয়ে পড়বে, শারীরিক দুর্বলতা থাকবে, যথেষ্ট উইকনেস থাকবে। ও আবার শনিও দৃষ্টি দিচ্ছে, সমসপ্তম দৃষ্টি, তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, তো এইগুলো স্বাভাবিকভাবেই নেগেটিভ পয়েন্টটাই বেশি আর কি। তো আশা করি বুঝতে পারছি আমরা। এবং নেগেটিভ প্ল্যানেট বসে আছে। আর দাদা শনি মানে দেখুন এখানে যেটা হয় সেটা হলো এতটুকুই আমরা মোটামুটি ইয়ে আছে। তাহলে আমরা কমফোর্টের ক্ষেত্রে যেটা বলবো, শুক্র মানে হচ্ছে কি কমফোর্ট, আরাম, আয়েশ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আবার স্লো ডাউন হয়ে যাবে, যেহেতু শনি সমসপ্তম দৃষ্টি দিচ্ছে। এইগুলো সপ্তম দৃষ্টি বা নবম দৃষ্টির মধ্যে কোনো গ্রহকে পাচ্ছে না, তাই নবমের কোনো রেজাল্ট আসবে না এই ক্ষেত্রে। তাহলে আমরা শনিটা একটু দেখে নিলাম, মাত্র একটা পয়েন্টই পেলাম, দুইটা পয়েন্ট, শনির উপর শনি আবার শুক্রের উপর সমসপ্তম দৃষ্টি। দুটা প্ল্যানেটের রেজাল্টে আমরা বলবো। এরকম আমরা আবার চাইলে দেখুন এই, এবার আসে রাহু কেতু। রাহু এখন বসে আছে কোথায়? এই যে এখানে কুম্ভে, তাই না? তাহলে রাহু কুম্ভের উপর বসে থাকা, দেখুন ওখানে কে বসে আছে? জন্মছকে কেতু বসে আছে। তাহলে কেতুর উপর সম্পূর্ণভাবে রাহুর কি আসবে? একটা প্রভাব তৈরি হবে। তাহলে কেতুর উপর রাহুর প্রভাব খেয়াল করুন, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট হাউসে বসে আছে।
তাহলে কেতুর উপর রাহুর প্রভাব মানে হচ্ছে প্রথম কাজ যেটা হলো সেটা হলো শুভ কাজে বাধা, যে কোনো শুভ কাজে বাধা। ঠিক আছে, এটা সেই পাবে আর কি, সে পাবে শুভ কাজে বাধা, এটা খুব ইম্পর্ট্যান্ট। বা দাদু, বিশেষ করে মায়ের দিক থেকে, যে মায়ের বাবা, পিতামহ পিতামহী এগুলো, তো এই ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে ওনার শরীর স্বাস্থ্য খারাপ যাবে, মানে কেতু রিলেটেড যা যা কিছু বুঝায় সেক্ষেত্রে একটু বিপদ নিয়ে আসবে। রাহু মানে বিপদের গ্রহ, গ্রহ গেল। তো রাহু সেকেন্ড দৃষ্টি পড়বে কোথার উপরে? এই যে চন্দ্র এবং বৃহস্পতির উপরে। তাহলে এগুলো কি দেবে? এগুলো স্বাভাবিক চন্দ্রের উপর মানে মায়ের বিপদ। রাহু এগিয়ে যাচ্ছে, চন্দ্র এগিয়ে যাচ্ছে, দেখুন মায়ের সম্পূর্ণ বিপদ তৈরি হবে এই সময়। ওনার মাকে নিয়ে, এই জাতকের বাস্তবে আমার ক্লায়েন্ট, ওনার মাকে নিয়ে যথেষ্ট ভোগান্তি। ওনার মায়ের অসুস্থ এখন ইয়ে ভাবে, ও মাকে আনতেই পারিনি গত সপ্তাহে অসুস্থতার কারণে আমার কাছে, হিলিং নেওয়ার জন্য আনতে চেয়েছিল আর কি। তো যাই হোক, মাও খুব প্রচন্ড অসুস্থ, কারণ কি ওই যে রাহু সম্পূর্ণভাবে দৃষ্টি দিয়েছে চন্দ্রের উপরে। আবার জাতকেরও শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই, যেহেতু বৃহস্পতি মানে জাতক নিজেই। তো সেক্ষেত্রে ওনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই, রাহু সম্পূর্ণভাবে তৃতীয় দৃষ্টি দিচ্ছে। তাহলে মায়ের বিপদ। হিলিং তো দূর থেকেও দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, হিলিং দূর থেকেও দেওয়া যায়, বাট ওনার মারটা এখনো দিইনি, আমি ওনাকেই সেশনটা কমপ্লিট করছি, মায়েরটা পরে দিব আর কি। ডিস্টেন্স হিলিং করা যায়, সমস্যা নেই। আহ, ব্যস্ততার কারণে আসলে সমস্যা, এই অনেক ব্যস্ত গেলাম। তো এবার আসুন দেখুন, এখানে আরেকটা কি জটিল কারণে ভয় হতে পারে, কারণ চন্দ্রমানি মন মানসিকতা, অজানা একটা ভয় জাতকের ভেতরে কাজ করবে। ঠিক আছে, ভয়টা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে ভয় আর কি, এটি এবং ওনার প্রমোশন চাকরি এগুলো নিয়ে একটু ভয় বা টেনশন কাজ করে। আর একটি বিষয় হচ্ছে, যেহেতু বৃহস্পতি, সেটি হলো কিরকম, দুর্ঘটনা, বা এই যে বিভিন্ন গৃহে কারো অ্যাক্সিডেন্টাল কেস বা মৃত্যু, কিংবা মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, মুখে কোনো কালো ব্ল্যাক কোনো স্পটের তৈরি হওয়া, মানে রাহু মানে শ্যাডো তো, চন্দ্র মানে তো চন্দ্রমুখ আর কি, মানে বৃহস্পতি মানে হচ্ছে টোটাল বডি অর্থাৎ ফেস। তো এই ক্ষেত্রে আমরা বলবো কি যে জাতকের কোনো কালো একটা স্পট তৈরি হতে পারে। এই যেমন তিল বাড়তে পারে, নতুন কোনো তিল, নতুন কোনো ওই যে কি বলে যে মাস, অথবা কোনো একটা দাগ, এই জাতীয় বিষয়গুলো রাহু থেকে আসে এগুলো। এই কারণে আমরা যে চন্দ্রগ্রহণের সময় দেখবেন কেউ যদি যে কাজ করে না, তার একটা ছাপ বাচ্চাদের ভিতরে রয়ে যায়। বিশেষ করে মায়েরা যারা প্রেগনেন্ট মহিলারা আছেন, তারা এইসব চন্দ্রগ্রহণের সময় বা যে কোনো গ্রহণের সময় যদি কোনো কাজ করে, ওই ধরনের একটা শ্যাডো বাচ্চার মধ্যে তৈরি হয়, তাই না? এরকম এই জন্য সবাই অগ্রহণ মানে আর কি। তো এবং মুসলিমরা বর্তমানে মানছে এগুলো প্রচন্ড ভাবে, আমাদের থেকে তো অনেক সাজেশন নেয় কখন না কিটা না, হবে। ইসলামে গ্রহণ বললে খুব মুশকিল আছে। ইসলামিক যারা আছে তারা যদি মানে হাত দেখাতে যায় বা কুস্তি করতে যায়, তাহলে ওদের 40 দিনের মানে কি বলে নামাজ কাজা হয়ে যায়, তাই বলে। হ্যাঁ, এটা আমার কাছে যারা বহু যারা বহু শরিয়া, মুসলিম তো আমার কাছে আসে দেখাতে। হ্যাঁ, আমি জানি। হ্যাঁ এটা হচ্ছে যারা শরিয়া আইনকে মেনে চলে, সুন্নি যারা মুসলমান, তারা এই ধরনের টপিক গুলো দেয়। বাট আমি দেখেছি অনেক শিক্ষিত পরিবার যারা এই রিস্ক নিতে চায় না, ওরা এগুলো মেনে চলে, হ্যাঁ গোপনে মানে আর কি। ইভেন আমি যে গতকাল মন্দিরে ছিলাম, যে মন্দিরে আমি ভজন কীর্তন করেছি, বাট ওখানে অনেক মুসলিম আমার সাথে গান গেয়েছে, ভজন করেছেন, লালন ঘরানা যারা আছেন, অনেক মুসলিমরা ছিল, ওরা ওখানে বাতি ধরায়, ওখানে ওই শিবলিঙ্গ আছে। না, লালন ঘরানায় যারা আছেন আর কি, তারা তো মনে হয় প্র্যাকটিসিং মুসলিম নয় হ্যাঁ ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, তারা এসেছে প্র্যাকটিসে মুসলিমে এসেছে, যেমন টুপি পরা হুজুর এরাও আসছে। হ্যাঁ, ওরা এসে ওই যে ইয়ে কি বলে মানত। বলুন কি তুমি কোথাও হুজুরে এসছে? হ্যাঁ হ্যাঁ, টুপি পরা হুজুর এসে একদম মোমবাতি ধরিয়ে চলে গেছে। ওখানে বাবা লোকনাথের একটা বিগ্রহ আছে, ওই ওখানেও দিয়েছে, বট গাছ আছে, তো অশ্বত্থ গাছ, ওগুলো নিচেও শিবলিঙ্গ আছে, ওখানেও বাতি ধরিয়েছে। ওরা আসে প্রায় সময়, প্রতি সাপ্তাহিক অনুষ্ঠানেই ঘুরে ফিরে করে যায় আর কি। আচ্ছা আচ্ছা, তো এই এটা ভিন্ন, একটা খুব ভালো খবর। হ্যাঁ ভালো মানি এগুলো আছে, ওই কিছু কিছু বিলিভার আছে আর কি, এগুলো বিভিন্ন সমস্যায় পড়লে আসে আর কি ভাবে। আর তন্ত্রক্রিয়ার জন্য তো আসেই এগুলো, রুকাইয়া প্রোগ্রাম মানে বিভিন্ন রকমের নেগেটিভ এনার্জি আসে, তখন তো এগুলো আসেই ওরা। আচ্ছা যাই হোক, তো আমরা এগিয়ে যাই তাহলে। এই গেল আমাদের, তাহলে কি হলো, আমরা দুর্ঘটনা বা কালো দাগের স্পট উদ্ভব এগুলো তৈরি হবে। আহ
এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখান থেকে রাহুর একটা বলবো, রাহু দ্বিতীয় শেষ। এবার আমরা রাহু থেকে পঞ্চম, 1 2 3 4 5। হ্যাঁ, রাহু থেকে পঞ্চম হচ্ছে মঙ্গল। সাংঘাতিক ব্যাপার দেখুন, বৃহস্পতিকেও টাচ করছে, মঙ্গলকেও টাচ করছে রাহু। তো রাহু মঙ্গলকে টাচ করলে দুর্ঘটনা, রক্তপাত বা রক্তের ত্রুটি বা বিচ্যুতি, সার্জিক্যাল কিছু বিষয় এক্ষেত্রে ঘটবে। ঠিক আছে, যেহেতু কেতু আছে, কেতুকে দৃষ্টি দিচ্ছে, আবার এদিকে বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, মঙ্গলকে, এই জাতকের আমরা এখান থেকে বলতে পারি এই জাতকের কোন রকমের রোড অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে পারে। বিশেষ করে উনি যদি কোনো বাইকটাকে চালায় বা বাইকে উঠে দ্বিচক্রে যেগুলো, অথবা এরকম হতে পারে যে আপনার এই ব্লাডের সমস্যা বা কি বলে, রক্তশূন্যতা, অথবা কোনো কারণে রক্তপাত হওয়া, ধারালো কোনো কিছু দিয়ে কেটে যাওয়া, যে কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, মঙ্গল থেকে গেল এরকম। মঙ্গল মানে আবার ভাই, দ্বিতীয় ভাই বোঝায় আর কি। তো সেক্ষেত্রে ভাইয়ের ক্ষেত্রে এটা খারাপ। মঙ্গলের ক্ষেত্রে যেহেতু শরীর স্বাস্থ্য খারাপ যাবে, ভাইয়ের উন্নতিতে বাধা আসবে, রাহু বিপদকে ডেকে নিয়ে আসবে। মঙ্গল মানে জায়গা সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, আবার রাহু নবমে কেউ নেই না, নবমে কেউ নেই। তো সুতরাং সেটি আর ধরবো না আমরা। একইভাবে আমরা কেতু হচ্ছে বর্তমানে এখন সিংহ রাশিতে কেতু আছে। কেতু সম্পূর্ণভাবে বুধ রাহু রবির রেজাল্ট গুলো দেবে। তো রবি থেকে গিয়ে কোনো পূর্ণ মানুষের সাথে সাক্ষাৎকার, মানে কেতু যখন রবির সাথে টাচ করে এটা ধ্বজাকীর্তি যোগ তৈরি হয়। এক্ষেত্রে কোনো পুণ্যবান বা বা কোনো জ্ঞানী পুরুষ বা কোনো সাধু মহাত্মা ব্যক্তির সাথে সাক্ষাৎকার ঘটতে পারে। ঠিক আছে, এবং এটা দারুণভাবে কাজ করে। এবং উনি যখন আমার এখানে আসছিলেন, তো উনি বলতেছে তাইলে মাহাত্ম্য ব্যক্তিটা তো মনে হচ্ছে আপনি, দুষ্টামি করে বলছে আর কি। মানে আপনার কথাগুলো আমি আসলে প্র্যাকটিস করছি, তো আমার কাছে খুবই ভালো লাগছে। হতেও পারে, সেটা কথার কথা বললাম। দ্বিতীয় হলো আপনার এই যে রাহু, তাহলে হ্যাঁ না সরি, বুধ। ডিগ্রি ওয়াইজ আমরা আসছি। বুধ, তাহলে বুধের উপরে অবশ্য বুধ মানে কি, প্রেমিক প্রেমিকা বা তার সাথে মনোমালিন্য হতে পারে বা ব্রেকআপ হতে পারে, লেখাপড়ায় ঘাটতি থাকতে পারে। বুধ মানে লেখাপড়া, মামলা মোকদ্দমা বা মেমোরি প্রবলেম। ঠিক আছে, স্মৃতি একটু ভুলে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া, এই সমস্যাগুলো দেবে। আর রাহুর উপর আসলে কি হবে, এই সময় না লুজ এই মোশন। সময় কি নার্ভের সমস্যাও দিতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নার্ভ, কেতু মানে কিন্তু আবার নার্ভ প্রবলেম দেয়। বুধ মানে নার্ভ না, বুধ মানে স্নায়ু। আমাদের যে স্নায়ুগুলো রয়েছে এগুলো হচ্ছে বুধ থেকে আমরা দেখি। ঠিক আছে, এগুলো এবং এই নার্ভের প্রবলেম দেবে অবশ্যই এই সময়টাতে। কেমন এগুলো মানে, নার্ভ বলতে কি, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করা, স্বাভাবিকভাবে মানুষের মতো আচরণ না করা, হ্যাঁ, একটু বেশি বোঝা, এই যে নানান বিষয়গুলো আছে, মানে পাকনামি করা, এই বিষয়গুলো কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি। ওকে। তারপরে আম, কথা বলার মধ্যে কোনো একটা ব্যালেন্স না থাকা, কারণ বুধ মানে হচ্ছে বাকশক্তি, তো বুদ্ধির মধ্যে ঘাটতি থাকা। কেতু মানে ঘাটতি আর বুধ মানে বুদ্ধি। তাহলে বুদ্ধি, কথা বলা, এগুলোর মধ্যে ঘাটতি তৈরি হবে। তবে এটা ঠিক অ্যাস্ট্রোলজি বিষয়ে, তন্ত্র বিষয়ে যা দারুণ ভাবে, হ্যাঁ, এই প্র্যাকটিস করবে। খুবই মানে এই যে কেতুর যুক্ত হওয়া মানে বুধের সাথে, এই সময় সেই তন্ত্র, গুপ্তবিদ্যা, অ্যাস্ট্রোলজি সকল বিষয়ে দারুণ ভাবে সাহায্য করবে। এই সময় যদি সেগুলো স্টাডি করে তাহলে তার সাকসেস নিশ্চিত। আচ্ছা, এখানে কেতু কি বুধকে ছেদ করছে না? ছেদ বলতে কি, ক্রস করে যাবে আর কি। কেতু তো ওর উপর ওর উপর দিয়ে গোচরটা করে চলে যাচ্ছে, মানে গ্রহটা ঘুরে যাচ্ছে। তো কেতু মানেই তো আমরা কি জানি, যে কোনো বিষয়ে মানে তার শরীরের অংশ বাদ যাওয়া বা যে কোনো সম্পত্তি বাদ যাওয়া, যে কোনো আধ্যাত্মিকতা বাদ দিয়ে বাকি যেগুলো হ্যাঁ সবই তো হ্যাঁ হ্যাঁ, বাদ যাওয়া। বুধ মানে কি, বুধ মানে হচ্ছে ভূমি। ভূমি বলতে সবুজ কৃষিজ ভূমি যেগুলা। তাহলে কেতু মানে হচ্ছে সেখানে একটা বাধা বিপত্তি, সেপারেশন, সব জায়গায় সেপারেশন দেবে না, যেগুলো কেতুর চিন্তা ভাবনার দূরে সেগুলোতে বাধা দেবে। আর যেগুলো কেতুর সাথে রিলেটেড সেগুলোতে হেল্প করবে। যেমন কেতু হচ্ছে না, একটা বললাম না, আধ্যাত্মিক গ্রহ, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, এগুলোর ক্ষেত্রে সাহায্য করবে। ভূমির ক্ষেত্রে ভূমি, ভূমি কিছু কিছু ঝামেলা তৈরি করবে। হ্যাঁ, আবার বুধ কেতুর কানেকশনে আবার ওই যে আইন পেশায় ভালো বাচিক শিল্পী হয় বা ভালো আইন পেশাতে ভালো আসবে, সাকসেস আসবে। ঠিক আছে। তারপরে ধরুন এই আমি যে, একটা জায়গায় বলেছিলাম যে বুধ আর কেতু আর মঙ্গল যদি একসঙ্গে থাকে, হুম, হ্যাঁ হ্যাঁ, তাহলে শরীরের কিছু না কিছু অংশ তার অপারেশন হবে, ছেদ ঘটবে, শরীরের অংশ বেরিয়ে সার্জারি যাবে হবে, বা কেটে বাদ দেওয়া সেলাই হবে। করতে হবে তার শরীরে, এগুলো বলেছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ওটা মঙ্গল, মঙ্গল তো তুমি টাচ করছো না, হ্যাঁ।
না, আমি জাস্ট কথায় কথা বলছি, কেতু মঙ্গলের যোগে আপনি বলেছিলেন আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। কেতু মঙ্গল মানে হচ্ছে কোনো সার্জারির মাধ্যমে কোনো একটা অংশ কেটে বাদ দেওয়া। তবে এটা অবশ্যই জন্মছকে তার দুর্ঘটনা এবং সার্জারি যোগ থাকতে হবে, ওটা তো আর না, স্বভাব এটা নয়। কিন্তু 100% ঠিক আপনি যেটা বলেছেন, মানে কেতু হ্যাঁ হ্যাঁ। মঙ্গলের সংযোগে আমি কথা বলে দেখেছি। হ্যাঁ, হুম হুম তাতে হুম। কিন্তু এটা যে একটা অমূলক কথা তা নয়, মানে হ্যাঁ প্রচন্ড হ্যাঁ। মূল্যবান কথা, এটা কিন্তু হয়, হয়েছে, আমি আমি পেয়েছি এটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে না কেন, এটা তার আমার কথা না, এটা আরজি রাও স্যারের কথা, যিনি নারী জ্যোতিষ বৃগনন্দী নারীর উৎপত্তি করেছেন। এবং উনি বহু প্রাচীন নারী শাস্ত্র ঘেটে 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 সূত্রগুলো আবিষ্কার করেছেন এবং সেগুলোকে প্রয়োগ করেছে, দেখেছেন, যাচাই করে দেখেছেন অধিকাংশের না, আমি ক্ষেত্রে। হয়তো ক্লায়েন্টকে বললাম প্রথমেই কেতু মঙ্গল আছে, আমি দেনা দেনাকে বললাম আপনার শরীরে কোথায় সেলাই আছে। হ্যাঁ হ্যাঁ, বলে, কি করে হ্যাঁ। বলেন আপনি? হ্যাঁ, আমি এটা বলে দেখেছি। আচ্ছা আচ্ছা, দারুণ। এই বললাম তো, এই যে এত সুন্দর মানে শর্টকাটে প্রেডিকশন করা যায়, এগুলো দারুণ ভাবে মিলবে, এগুলো অবশ্যই ভালো কাজ করবে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বুধ কেতুর যে বিষয়টা না, এই সময় এর মধ্যে একটা যৌক্তিক কথাবার্তা ফুটে উঠবে, ঠিক এক লয়ার যেভাবে যুক্তিপূর্ণভাবে কথা বলার মধ্য দিয়ে একদম ঘটনার মূলে গিয়ে সত্যটাকে উদ্ঘাটন করে নেয়, একইভাবে এই জাতকও সেটিই করবে, খুব সুন্দরভাবে ধীরে ধীরে যুক্তির মাধ্যমে গভীরে গিয়ে গিয়ে সত্যটাকে ছেঁকে নিয়ে আসবে। ঠিক আছে, এই ক্ষেত্রে হেল্প করবে আর কি। তো দ্বিতীয় কেউ নেই, পঞ্চমে কেউ নেই, সমসপ্তমে তো আছে, এটা দৃষ্টি হয় না, রাহু কেতু সমসপ্তম দৃষ্টি নেই। আর এদিকে নবমে কেউ নেই, সুতরাং ওভারঅল এই রেজাল্ট গুলোই হবে। তো আজকে আমরা যেটা শিখলাম পড়লাম সেটা হলো আমাদের টোটাল ওভারঅল চারটা প্ল্যানেটের, মেজর চারটা স্লো মুভিং প্ল্যানেটের গোচরের ফলে এই জাতকের জীবনে কি কি রেজাল্ট ঘটবে সেটি আমরা দেখলাম আগামী এই 1-1.5 বছর বা, ও রাহু কেতুর কিন্তু এটা 1.5 বছর ধরে থাকে, আমরা সেটাই পড়েছি। তো এর মধ্যে মনে হয় কি 6 মাস চলে গেছে, হয়তো আর 1 বছর আছে আর কি, এরকম সময়টা কাজ করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এবার যদি সম্পূরক কোনো প্রশ্ন থাকে তো বলুন। না স্যার, সুন্দরভাবে বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি এইখানে একটা ছক এটা আলোচনা করলাম আপনাদের জন্য। এই যে আমি আরেকটা ছক এইটা দিব, হ্যাঁ, এইটা আপনারা একটু প্রয়োজনে পারলে স্ক্রিনশট নিয়ে রাখুন। হুম। আমি এটা, এই ছকটা বিশ্লেষণ করবেন আপনারা সবাই, বা আপনারা নিজেদের ছক ছক যার যেটা ভালো লাগে সেটাতে অ্যাপ্লাই করবেন সূত্রগুলো, গোচরের ফলগুলো আমি নোটস দিয়ে দেবো। সেগুলো একটু পড়াশোনা করতে হবে, এগুলো আসলে এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে দেখবেন মনে গেঁথে যাবে এগুলো। এই ছকটা প্রয়োজনে আপনারা বিশ্লেষণ করতে পারেন কি কি রেজাল্ট ঘটবে। আপনারা এগুলো প্র্যাকটিস করুন, প্রথম প্রথম একটু কষ্ট হলেও খাতায় লিখে লিখে হলেও আপনারা এগুলো পোস্ট করে দিন গ্রুপে। তাহলে আপনি মানে একদম যেভাবে একজন লার্নার শেখে আর কি, আমরা বিভিন্ন জায়গায় পড়েছি, আপনারা পড়েছেন, তো সেটা ভুলে যান কিছুদিনের জন্য। মনে করুন যে আমি একদম নিউ, একেবারে নতুন শিখছি, একদম হাতে কলমে। হ্যাঁ, এই ভাবনা যদি আমাদের ভেতরে থাকে তো তা আমরা শিখতে পারবো ভালোভাবে। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের আসলে শিক্ষার মূল ইয়েটা, খালি করতে হয় আগে ব্রেনটা। স্যার, রাহু কেতুর উপর ট্রানজিট করলে নতুন ফিল হবে, এটা কিভাবে বলেন আরেকবার যদি এক্সপ্লেন করতেন। হ্যাঁ হ্যাঁ, রাহু কেতুর উপরে শুভ কাজে বাধা। না না, আপনি বললেন না মানে তিল হতে পারে নতুন বা কিছু এই কি নতুন? এই যে বললেন না যে রাহু কেতুর উপর ট্রানজিট করলে ওই যে নতুন তিল আসতে পারে, কোনো স্পট আসতে পারে, ওই না 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 জিনিসটা না, কি করে বললেন ওটা যদি। ওটা কেতুর উপর না তো। ওটা তো বলেছিলাম যে আপনার এই যে কি বলে এটাকে, বৃহস্পতির উপর, গ্রহণ, চন্দ্রের। গ্রহণের সময় যদি হ্যাঁ রাহু, তাই বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমি এখানে বলেছিলাম বৃহস্পতি বা চন্দ্রের উপর যখন রাহু গোচর করবে তখনই কালো স্পটস এগুলো বাড়ে আর কি, মুখে কালো যে কোনো দাগ। আচ্ছা 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 আচ্ছা, ওকে স্যার, বুঝতে পেরেছি। কেতু না, কেতুর উপর না, এটা হলো এই বৃহস্পতির উপরে, ওকে স্যার, ওকে। চন্দ্রের উপরে। এই হচ্ছে বিষয় আর কি। তো তাহলে আপনারা এই যে এটা প্র্যাকটিস করবেন, এই ছকটা, এটা হোম টাস্ক থাকলো। গোচরের আরো আমরা আরো ধীরে ধীরে আরো সূক্ষ্মর দিকে যাব, ঠিক আছে, এই ট্রানজিটের ক্লাসে। আর বাকিগুলো আমি নোটস দিয়ে দেবো, বিশেষ করে এই যে মঙ্গলের, রবির ট্রানজিটের রেজাল্ট গুলো আজকে কিছু দিয়েছি, এগুলো খেয়াল করবেন সবাই, হ্যাঁ, এগুলো প্রয়োজন নোট করে রাখবেন। আচ্ছা, আপনি কিন্তু দেখলাম আমি সবগুলো জেরক্স করেছি আপনি যা পাঠিয়েছেন, তার মধ্যে
আমাকে রবি, শনি এবং কেতু দেননি। কি শনি কেতু কি দিনে আপনাকে? ওই যে কারকতা। দিয়েছি আমি আপনাকে আবার পাঠিয়েছি। আপনি একটু ভালো করে পাঠিয়েছেন, আমি জেরক্স করেছি, আমি A to Z আমি জেরক্স করেছি কিন্তু পাইনি, এই জন্যই বললাম। আচ্ছা, আমি আপনাকে সরাসরি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আপনার কাছে গেছে কি যায়নি আমি সেটা এখনই দেখিয়ে দিচ্ছি, তাহলে সবাই দেখলো, আপনিও প্রমাণ পেলেন। আসলে ওই আমাদের একটু ঘাটতে হবে, না ঘাটলে হবে না। কোথায় আপনার শাড়িটা? বিএড না, এটাই তো নাম্বার আপনার? হ্যাঁ, বিএড। আপনার নাম কি? বিএড মানে কি? আপনি কি ব্যাচেলর এডুকেশন করেছেন নাকি? নাম এটা কি জানি, কি একটা নাম দিলেন। আচ্ছা, আপনি কি বললেন জানি? কোন গ্রহের উপর পাননি? হ্যালো? রবি, শনি আর কেতু। রবি, শনি আর কেতু। এই যে রবি, এটা কি? এই যে প্ল্যানেট সান অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। তো এই যে জেরক্স বলা আছে, ও বোধহয় আমাকে বার করে দেয়নি। হ্যাঁ, 3 MBর এটা গেছে। এই যে শনি হচ্ছে এই যে নোটস সেটার্ন প্ল্যানেট, এটা গেছে। তারপরে আপনার রাহু, এই যে রাহু পেয়েছি। মঙ্গল, মার্কারি, জুপিটার, ঠিক আছে, এগুলো সবই গেছে। এই যে কেতু হচ্ছে এখানে, এই যে কেতু, কেতু হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো। নোটস আপ- বলতে কোন নোটসের কথা বলছি? ও না, এগুলো আপনাদেরকে পাঠানো হয়েছে, এই যে কারকতার নোটস গুলো আর কি। ও হো। ঠিক আছে। আমি তো পরে ভর্তি হয়েছি, ওই জন্য আর কি।